হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড শুনতে পাচ্ছো? দেখো তো, সাউন্ড দেখতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। বাচ্চারা, সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও। ঠিক আছে। এই চ্যাপ্টারে 20টার বেশি লেকচার লাগবে, বুঝতে পেরেছো? আসলে 20টার বেশি লেকচার লাগবে। 11টা মতন লেকচার, 11টা না সরি 12-13টা লেকচার লেগে যাবে আমাদের এই রৈখিক পার্টটা শেষ করতে। তারপরে আমরা হচ্ছে ইয়াটা শুরু করব, কৌণিক পার্ট শুরু করব। সো কৌণিক পার্টেও মোটামুটি এরকমই লেকচার লাগবে। হুম, ওকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কি খবর তোমাদের? কত হাজার হাজার বছর পর তোমাদের সাথে দেখা হয় এখন। হ্যাঁ, কত লাখ লাখ কোটি কোটি বছর পর দেখা হয়। আজকে আমরা সারা রাত পড়বো, ঠিক আছে? ঠিক আছে, সবাই আসো তো না? ফেসবুকের কমেন্টে রিপ্লাই দিন, আমি দেই। কিন্তু তোমরা এত অপ্রাসঙ্গিক কমেন্ট করো যে এটা যদি আমি দেখি তাইলে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা হয়, বুঝেছ? ভাইয়া, অপূর্ব দাদি তো ক্লাস নিছিল 25টা। অপূর্ব তোমার দাদি হয়? বাহ! এই জন্যই ফেসবুকের কমেন্ট পড়তে গিয়ে আমি মানে রিডিং আগে মনে মনে পড়ি, তারপর যদি মনে হয় যে এটা পড়লে আসলে কি হবে তারপরে পড়ি, বুঝতে পারছো? কিন্তু সবসময় মনে মনে পড়ার টাইমটা পাওয়া যায় না, দেখা যায় উপরে চলে যেতে থাকে। তো এরকম হঠাৎ করে দেখি অপূর্ব দাদি, তোমার দাদি হয় তা তো জানতাম না। ওকে, ঠিক আছে। ভাইয়া, সবগুলা সাইকেলে কি এখন লাইভ ক্লাস হয়? এই যে এটা কি সম্ভব? হ্যাঁ, 6টা সাইকেল আছে, 6টা সাইকেলে কি লাইভ ক্লাস হবে? বলো তো, বলো। ভাইয়া, জানুয়ারিতে এক্সামের আগে শেষ করে। কিসের এক্সাম? হুম, চলো চলো শুরু করি। এই রিভিশন দিছো আগে, তাই বলো। রিভিশন দিছো? আগের দিনের টপিক পড়ে আসছো সবাই? সবাই আগের দিনের টপিক পড়ে আসছো? পড়ে আসছো সবাই আগের দিনের টপিক? পড়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, আলফাফার কমেন্ট দেখছি। ও সকালবেলা ওই আয়সা নিয়ে ভোর হলো দোর হলো কবিতা শুরু করে। রিভিশন দিছো না? গুড, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। 1 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত। আচ্ছা, এটা এটা কিছু করার নাই, যদি সরকার থেকে বন্ধ রাখতে বলে তাহলে তো বন্ধ রাখতেই হবে। তো আমরা হচ্ছে সেই ক্ষেত্রে ধরো আর কি করব, কিছু হোমওয়ার্ক দিয়ে দিতে পারি হয়তো তোমাদেরকে। ছুটি থাকবে, শীতকালীন ছুটি, ভালো হবে না? তারপর আর্কাইভ দেখে ক্লাস করতে থাকবো, অসুবিধা কি? গতকাল অপূর্ব দাদা 2 ঘন্টা 23 মিনিট ক্লাস নিছে। এই কই, গতকালকে অপূর্ব ভাইয়ের ক্লাস হলো কই? হ্যাঁ, এসিএস থেকে ফোন যাবে, সবার কাছেই ফোন যাবে, চিন্তা করো না। সবার খোঁজ খবর নিয়ে নিচ্ছি, প্রতিদিনই কারো না কারোর কাছে ফোন যায়। আগে ও প্রিভিয়াস ক্লাস আগের দিন, ও বাহ! তাহলে তোমাদের আসলে এখন থেকে 2-2.5 ঘন্টা করে পড়ার অভ্যাস করতে হবে, বুঝছো? তোমাদের টানতে হবে, না টানলে হবে না। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি আস্তে আস্তে। সবাই চলে আসছো, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের দেখো, আজকে আমরা যে টপিকটা দিয়ে পড়া শুরু করব এটার নাম হলো গিয়ে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ, যেটাকে আমরা বলি
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। খেয়াল করো, মনে করো একটা তলের ওপরে আমাদের একটা বস্তু রাখা আছে এবং আমরা যখন এই বস্তু রাখছি, সাপোজ এই বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করছি। আগে সংজ্ঞা পড়ো না, আগে একটু দেখো বুঝো, তারপরে সংজ্ঞা বুঝবা। একটা বল প্রয়োগ করছি, এফ পরিমাণ একটা বাহ্যিক বল প্রয়োগ করছি। তো যদি এই রাস্তায় একটা ঘর্ষণ বল থাকে, রাস্তায় যদি ঘর্ষণ বল থাকে, তাহলে দেখো আমাদের এই বস্তুটা কিন্তু একটা স্থিতি ঘর্ষণ বল ফেস করবে। তো আমরা এখানে এমন একটা বল প্রয়োগ করছি, এমন একটা বল প্রয়োগ করছি যেই বলটা প্রয়োগের ফলে বস্তুর যেই স্থিতি ঘর্ষণ বল সেটা ম্যাক্সিমাম হয়েছে। স্থিতি ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলো তো? স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে ঠিক বিপরীত দিকে। স্থিতি ঘর্ষণ বলটা ঠিক বিপরীত দিকে কাজ করবে এবং এটা হচ্ছে আমাদের এফএস ম্যাক্স। এটা হলো স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তো আমরা এমনই একটা এফ বল দিছিলাম যেই বলটা প্রয়োগ করার ফলে এখানে একটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যেই মান সেটা প্রযুক্ত হয়েছে। এবং বলতো আমাদের তলের একটা প্রতিক্রিয়া বল কাজ করছে না? তলের একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। তো এই যে প্রতিক্রিয়া বল আর এবং আমাদের যেই স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান, এই দুইটা বলের যে লব্ধি, এই দুইটা বলের যে লব্ধিটা মনে করলাম এই দিক বরাবর কাজ করছে। এই দুইটা বলের যে লব্ধি সেটা আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। সেইটাকে আমরা বলি কি? ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সরি, এটাকে হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করে, ল্যামডা। তাহলে দেখো কি বললাম কথাটা, স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান, এটা কিন্তু স্থিতি ঘর্ষণ বলটা কি একটা ভ্যারিয়েবল ফোর্স ছিল, কিন্তু স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান এবং অভিলম্বিক প্রতিক্রিয়া এই দুইটা বলের যে লব্ধি, সেই লব্ধিটা আর এর সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই আমরা বলি ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাকেই আমরা বলি ঘর্ষণ কোণ। তাইলে দেখো এবার আসো সংজ্ঞাটা আমরা একটু পড়ি, দেখি কি বলছে সংজ্ঞার মধ্যে। সংস্পর্শে থাকা দুইটা তলের মধ্যে, এই যে এইটার একটা তল আর হলুদটা একটা তল, সংস্পর্শে থাকা দুইটা তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল মানে আমাদের স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানটাকে বোঝায়। সীমাস্থ ঘর্ষণ এবং তলের লম্ব প্রতিক্রিয়া আর এর লব্ধি লম্ব প্রতিক্রিয়া বলের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে, তাকে ঘর্ষণ কোণ বলে। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা জানি এই এফএস ম্যাক্স সমান সমান কি লেখা যায়? এফএস ম্যাক্স সমান সমান লেখা যায় মিউ এস ইন্টু আর, তাই না? মিউ এস ইন্টু আর। এখন আমরা তো চাই এই ল্যামডার ভ্যালুটা বের করতে, ল্যামডার ভ্যালুটা বের করতে চাই। দেখো এই যে ঘর্ষণ বল, এটা এই যে লাল কালার দিয়ে ঘর্ষণটা বোঝাচ্ছি, আর এটা হলো বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে। বাহ্যিক বল প্রযুক্ত যদি না হয় তাহলে কি কোনো স্থিতি ঘর্ষণ বল কাজ করবে? কাজ করবে না। ঠিক আছে, হ্যাঁ, থিটা দিয়ে পড়াইলে থিটা, ল্যামডা দিয়ে পড়াইলে ল্যামডা, কোনো সমস্যা নাই। জাস্ট কোনটাকে বোঝায় এটা বুঝো, তাইলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা কোনো বইতে থিটা দেওয়া, কোনো বইতে ল্যামডা দেওয়া। ওকে, ডান। এখন দেখো এফএস ম্যাক্স সমান সমান হচ্ছে মিউ এস ইন্টু আর। তো আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই মধ্যবর্তী কোণের মানটা কত। তাহলে দেখো আমরা দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করতে পারবো না? তুমি দেখো যেহেতু দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আমরা কিন্তু ইজিলি tan ল্যামডা সমান সমান লিখতে পারি কি এফএস ম্যাক্স বাই আর। এটা লেখা যায় না যে tan ল্যামডা সমান সমান, তুমি চাইলে ওই যে ভেক্টরের ওই বড় সূত্রও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু 90 ডিগ্রি বলে এটা আর দরকার নাই। বড় সূত্র কোনটা? ওই যে যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে, আর উপরে হচ্ছে অন্য যেই ভেক্টরটা, অর্থাৎ এই যে এফএস ম্যাক্স, নিচে থাকবে হচ্ছে এফএস ম্যাক্স এবং উপরে থাকবে কি সাইন 90 ডিগ্রি, যেহেতু আর এবং এফএস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর নিচেও থাকবে কি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি।
তাইলে এখান থেকে দেখো সাইন 90, ও সরি কি লিখলাম এটা, কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। তো আমাদের কজ 90 মান কত? 0। সাইন 90 মান 1। তাহলে এখান থেকে কি আসে? ট্যান ল্যামডা সমান সমান আসছে এফএস ম্যাক্স ডিভাইডেড বাই আর। খেয়াল করো এটার মান কিন্তু 1 হয়ে গেছে, এটার মান কিন্তু আমাদের কত আছে? এটা 0। সো তাহলে এফএস ম্যাক্স ডিভাইডেড বাই আর, তাহলে এফএস ম্যাক্স মানে কি বলতো? মিউ এস ইন্টু আর না, ডিভাইডেড বাই আর। তো আর আর কাটাকাটি করলে ট্যান ল্যামডা সমান সমান কি হয় ভাইয়া? মিউ এস আসে। তার মানে দেখো আমাদের ল্যামডার যে ভ্যালুটা সেটা হচ্ছে ট্যান ইনভার্স মিউ এস, ট্যান ইনভার্স মিউ এস। ঠিক আছে, ল্যামডা সমান সমান ট্যান ইনভার্স মিউ এস। অর্থাৎ ঘর্ষণ কোণ যেটা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটা, সেইটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স অফ স্থিতি ঘর্ষণ সহগ, স্থিতি ঘর্ষণ সহগ। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ সহগ। হ্যাঁ ওকে ঠিক আছে। না আমি স্প্যাম বন্ধ করবো না, স্প্যাম হচ্ছে যারা যারা করতেছে ওদেরকে আর দেখবই না, কখনোই ওদের কমেন্ট করবো না, তোর এমনি অফ হয়ে যাবে। বুঝতে পারছো? পাগলকে বেশি নাড়াইতে হয় না, পাগলকে নাড়াইলে দেখবা যে পাগলামি বেশি করে। বুঝতে পারছো? আমি দেখতেছিলাম এখানে অনেকে স্প্যামিং করতেছে, কি দরকার বলো? ঠিক আছে, এবার আসো স্থিতিকোণ কাকে বলে। আগে সংজ্ঞা পড়ো না, আগে সংজ্ঞা পড়ো না, এই সংজ্ঞা রেখে দাও, সংজ্ঞা আগে দেখো না, মাথা খারাপ হয়ে যাবে। আগে একটু বোঝার চেষ্টা করি চলো। তো ভাইয়া মনে করো এই যে আমার কাছে সেলুসারের একটা বই আছে, এই যে সেলুসারের সেকেন্ড পেপার বই আছে। হ্যাঁ, সেলুসারের বইয়ের উপরে আমি এই যে ক্যালকুলেটরটাকে রাখলাম, ক্যালকুলেটরটাকে রাখলাম। ঠিক আছে, ওকে ক্যালকুলেটর রাখলাম, ঠিক আছে। এখন খেয়াল করো যখন এটা একদম আনুভূমিক বরাবর আসে তখন কিন্তু ক্যালকুলেটর নড়ছে না, তখন কিন্তু ক্যালকুলেটর নড়ছে না। এখন আমি যদি এই বইটাকে বা এই তলটাকে, যে সাদা যে তলটা, বইয়ের যে তলটা, এই তলটাকে যদি আমি একটুখানি অ্যাঙ্গেল করি, বলো তো একটু অ্যাঙ্গেল করছি না? আমাদের এই যে ইয়াটা, ক্যালকুলেটরটা কি পড়ে যাচ্ছে? ক্যালকুলেটরটা কি পড়ে যাচ্ছে? ক্যালকুলেটরটা কিন্তু পড়ছে না। ঠিক আছে, একদম ওর জায়গাতে স্থির আছে। আচ্ছা আমি যদি আরেকটু বাঁকাই দেই তাহলে কি হবে? আরেকটু বাঁকাই দিলাম, আরেকটু বাঁকাই দিলাম, দেখো এখনো কিন্তু এটা নড়ছে না, এখনো এটা নড়ছে না। কিন্তু আরেকটু যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই তাইলে কিন্তু দেখো এটা স্লাইড করে পড়া শুরু করছে। তো একদম প্রথমেই কেন এটা পড়লো না? যখন এরকম অ্যাঙ্গেল করলাম তখন কেন পড়লো না? তখন কেন পড়লো না? যখন এটা এরকম স্থির অবস্থায় আছে, যখন আমি এটাকে একটুখানি হালকা বাঁকাইছি, দেখো অ্যাঙ্গেল কিন্তু আছে কিন্তু ক্যালকুলেটর উপর থেকে পড়ছে না। সো ক্যালকুলেটর কেন পড়ছে না? কারণ এখানে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করছে। সো আমি এটা বাঁকাতে বাঁকাতে যত বাঁকাচ্ছি তত কিন্তু এমজি বলের যে উপাংশটা সেটার মান আস্তে আস্তে বাড়ছে, এদিক বরাবর এই তল বরাবর বল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেটা বৃদ্ধি পেতে 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 যখন আমাদের এফএস ম্যাক্সের থেকেও বলটা বেশি হয়ে গেছে তখন কিন্তু এটা গড়ায় গড়ায় নিচের দিকে পড়া শুরু করছে। তো স্থিতিকোণ কোনটাকে বলে? যতক্ষণ পর্যন্ত তলের উপরে ক্যালকুলেটরটা স্থিতি ছিল, স্থিতি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, সেই ম্যাক্সিমাম কোণকে আমরা বলি স্থিতিকোণ। যে ক্যালকুলেটরটা যত মানে অ্যাঙ্গেল পর্যন্ত, যত অ্যাঙ্গেল পর্যন্ত এটা স্থির আছে সেই অ্যাঙ্গেলটা পর্যন্ত আমরা এটাকে বলতেছি কি? স্থিতিকোণ। যেই স্থিতিকোণের থেকে একটুখানি বেশি কোণ হয়ে যাবে তখন কিন্তু ক্যালকুলেটরটা স্লাইড করে পড়ে যেতে থাকবে। বুঝছো? বলো এই জিনিসটা কি বুঝছো কিনা? সো চলো আমরা একটু ছোট্ট করে একটু অ্যানালাইসিস করে ফেলি। এই লেখাটা পরে দেখছি, লেখাটা একটু পরে দেখি, সমস্যা নেই। আগে কাহিনীটা বুঝে আসি। দেখো কাহিনী কি। তো ভাই কাহিনী হচ্ছে এইটা হলো গিয়ে মনে করো আমাদের সেই আনত তল। আচ্ছা এটা দরকার নেই, আমরা কি করছিলাম দেখো, আমরা এইটা হলো আমাদের মনে করো একটা আনুভূমিক তল, এই তলের উপরে আমাদের একটা বস্তু রাখা আছে, এই তলের উপরে আমাদের একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখা গেল আমরা যখন এটাকে একটু কোণে বাঁকালাম তখন এটা পড়লো না, যখন এটাকে একটু কোণে বাঁকাইছি, দেখো এতটুকু কোণে বাঁকাইছি তখন এটা পড়লো না, যখন আরো একটু অ্যাঙ্গেলে বাঁকালাম, এই যে আরো একটু অ্যাঙ্গেলে বাঁকাইছি তখন এটা পড়লো না। কিন্তু এমন একটা নির্দিষ্ট কোণ থাকবে যেই কোণটায় আমি নিয়ে গেলে এই বস্তুটা পড়ার উপক্রম হবে। কি হবে? বস্তুটা গড়িয়ে পড়ার উপক্রম হবে। তো ভাইয়া যখনই এটা গড়িয়ে পড়ার উপক্রম হবে, বুঝছো, যখনই এটা গড়িয়ে পড়ার উপক্রম হবে সেই সময় আমাদের আনুভূমিকের সাথে এই তলের যে কোণটা
সেই কোণটাকেই আমরা বলি কি, সেই কোণটাকেই আমরা বলি হচ্ছে আমাদের স্থিতিকোণ। সেই কোণটাকে আমরা বলি স্থিতিকোণ। আপাতত স্থিতিকোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে থিটা এই ভ্যালুটা কি আসলে, এটা কি বুঝতে পারছো কিনা বলো? এটা কি বুঝতে পারছো কিনা? ও সরি, থিটা না, এটাকে আলফা দিয়ে প্রকাশ করে। নর্মালি এটাকে আলফা দিয়ে প্রকাশ করে। ভাই এই নোটেশন নিয়ে প্যারা খেও না, কোনো কোনো জায়গায় আলফা, কোনো কোনো জায়গায় থিটা, কোনো কোনো জায়গায় ল্যামডা, এগুলো ভ্যারি করতে পারে। একদম সিম্পল, সিম্পল, ডান। সো এইবার ভাইয়া চলো আমরা একটু অ্যানালাইসিস করি যে আলফার মানটা আসলে কার উপরে ডিপেন্ড করে, আলফার মানটা কিভাবে আমরা বের করতে পারি। তো খেয়াল করেন, এত মজার জিনিস, এত টেস্ট, দেখো। সো এটা হলো আমাদের এমজি, এই বস্তুর ওপর বল নিচের দিকে কাজ করছে। তো ভাইয়া এই এমজি বলের সুন্দর সুন্দর দুইটা উপাংশ পাওয়া যাবে, সুন্দর সুন্দর দুইটা উপাংশ পাওয়া যাবে। তোমরা জেনে অবাক হবে, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটার মান হচ্ছে আলফা। কি অবাক হয়েছো? অবাক হয়েছো? এটা এমজি হলে, আলফা হলে এই দিকের উপাংশটা কত বস? এমজি কজ আলফা না? এবং এই দিকের উপাংশটা হচ্ছে এমজি সাইন আলফা না? বলতো ঘর্ষণ বল ভাইয়া কোন দিকে কাজ করবে? যেদিকে গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে না? এই ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের এফএস ম্যাক্স। খেয়াল করো, এটা যখন এফএস ম্যাক্স হবে তখন যে কোণটা আনুভূমিকের সাথে উৎপন্ন হবে সেই কোণটাই কিন্তু স্থিতিকোণ। ঠিক আছে, সেই কোণটাই কি আমাদের স্থিতিকোণ। এবং খেয়াল করো, এই তলের সাথে লম্বভাবে কিন্তু আমাদের একটা প্রতিক্রিয়া বলও কাজ করছে। তলের সাথে লম্বভাবে একটা প্রতিক্রিয়া বলও কাজ করছে। এখন বলো তো, বস্তুটা কি আসলে স্থিতিশীল অবস্থায় আছে না? ছোট্ট বন্ধু তুমি এখানে থাকো। বস্তুটা কি স্থিতিশীল অবস্থায় আছে না এখনো? বস্তুটা কি এখনো স্থিতিশীল অবস্থায় আছে না? আছে। তার মানে বলতো, আমরা যদি তার এদিক বরাবর লব্ধি হিসাব করি সেটা কত হবে? 0। তার মানে আর এর ভ্যালু হচ্ছে এমজি কজ আলফার সমান। দেখো এই কঠিন লাইনটা বুঝছো কিনা? আমার মনে হয় এই লাইনটা বুঝতে তোমাদের দাঁত ভেঙে যাবে। দেখো এই উপরের দিকের আর এবং এমজি কজ আলফা, এই দুইটা ভ্যালু কি সমান কিনা দেখো, এটা বুঝছো কিনা? বুঝছো? আরে সর্বনাশ, বুঝে গেছি। কারণ কি দেখো, যদি আর বেশি হতো তাহলে কিন্তু এই বস্তু উপরে চলা শুরু করতো, যদি এমজি কজ আলফা বেশি হতো তাহলে কিন্তু এটা এদিকে পড়ে যাওয়া শুরু করতো। সো যেহেতু আমাদের এই ব্লকটা এখানে ওয়াই অক্ষ বরাবর বা এই দিক বরাবর কোনো চলাচল করছে না, তাই আর এবং এমজি কজ আলফা পরস্পর পরস্পরের সমান হবে। একইভাবে আমি কি এটা লিখতে পারি না যে এফএস ম্যাক্স এবং এমজি সাইন আলফা এরাও পরস্পর পরস্পরের সমান হবে? কারণ যদি এফএস এই এমজি সাইন আলফা বেশি হতো তাহলে কি হতো, এটা গড়ায় পড়া স্টার্ট করে দিত। গুড, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, যে এফএস ম্যাক্স এইটা সমান সমান হচ্ছে এমজি সাইন আলফা। ঠিক আছে, এবার বলো তো, এই যে এমজি কজ আলফা এমজি সাইন আলফা, এইটা দেখাই তোমার কি করতে ইচ্ছা করতেছে বলো তো? এটা দেখেই কি করতে ইচ্ছা করতেছে? সাইন আর কজ আছে দেখলেই কি ভাগ দিয়ে দিতে ইচ্ছা করতেছে না? এই যে 2/1, দেখো ভাই, যদি ভাগ দিয়ে দাও তাহলে এখানে কি আসছে? এমজি এমজি কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা সমান সমান এখানে থাকবে হচ্ছে এফএস ম্যাক্স ডিভাইডেড বাই আর। তো ভাইয়া এফএস ম্যাক্স যেটা, এটা হচ্ছে মিউএস ইন্টু আর, মিউএস ইন্টু আর, এবং ডিভাইডেড বাই যদি আর করি, দেখো এখানে চটাং চটাং করে আরটা কাটাকাটি হয়ে যাচ্ছে। সাইন আলফা বাই কজ আলফা তুমি জেনে অবাক হবে, এটা সমান সমান হচ্ছে ট্যান আলফা সমান সমান মিউএস। তাহলে আলফা সমান সমান কত? আলফা সমান সমান ট্যান ইনভার্স মিউএস, মিউএস। তার মানে দেখো, তুমি যদি তোমার যদি কোনো একটা তলের সাথে স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি বের করতে পারবা যে বস্তুটাকে কত অ্যাঙ্গেল পর্যন্ত তুমি স্থির রাখতে পারবা, কত অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা স্থিতিশীল থাকতে পারবে সেটা তুমি বের করতে পারবা। সিয়াম, সাইকেল 3-তে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলা কি শর্ট সিলেবাসের বাইরে? যদি শর্ট সিলেবাসের বাইরে হয় তাহলে ওইগুলার কোনো আর্কাইভ নাই। সেগুলার জন্যে আমি বলি তোমাদেরকে অপার্স ক্লাসরুমের যে ক্লাসগুলো আছে ইউটিউবে সেগুলার থেকে সাপোর্ট নিতে থাকো, যদি কোনো চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে থাকে সেইগুলা।
আর যদি কোনোগুলা ফুল সিলেবাসের মানে শর্ট সিলেবাসের ভিতরে থাকে সেগুলো অলরেডি কিন্তু আপলোড করা হয়ে গেছে, বা কয়েকটা চ্যাপ্টার হয়তো যে রিসেন্টলি শেষ হয়েছে ওইগুলাও দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করো না। ঠিক আছে? খুশি হয়েছো ভাইয়া? তুমি একটু জানাই দিও যে আমি যে তোমার কমেন্টটা পড়ে রিপ্লাই দিলাম, এতে তুমি খুশি হয়েছো কিনা। ঠিক আছে? তোমার জীবনটা ধন্য হয়ে গেল কিনা একটু জানাইও। আমি তখন থেকে দেখতেছি যে এই কমেন্ট আসতেই আছে আসতেই আছে, আমি চাচ্ছিলাম অ্যাভয়েড করতে, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। হ্যাঁ সিয়াম, তোমার নামটা আমার মনে থাকবে, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাইয়া। ঠিক আছে, দেখো তাহলে আলফার মান আমরা কিভাবে পাবো? জাস্ট আমাদেরকে যদি মিউএস এর মান দেওয়া থাকে তাহলে জাস্ট tan ইনভার্স মিউএস করে ফেলবো, ডান ডানা ডান ডান। ঠিক আছে, ডান। ওকে, এইবার খেয়াল করো কি বলছে, এবার আসো পড়ি, কঠিন লেখাগুলো পড়ি। দেখো কি কঠিন লেখা, আই হায়। আনত কোণের আনত কোণের যে সর্বোচ্চ মানের জন্য আনত তলের উপরে রাখা কোন বস্তু নিজের ওজনের ফলে নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলে। সো আনত কোণ মানে তো বুঝছো, আনত কোণ মানে ওই যে থিটার ভ্যালুটাই বোঝাচ্ছে, বা এই যে আলফার ভ্যালুটা বোঝাচ্ছে। তো আলফার যে কোণের জন্য, হ্যাঁ, যে আনত কোণের যে মানের জন্য আনত তলের উপর রাখা কোনো বস্তু ওজনের ফলে নিচের দিকে গতিশীল উপক্রম হয় তাকে বিরাম কোণ বলে। এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে আনত কোণের যে সর্বোচ্চ হবে না, এটা হলো সর্বনিম্ন হবে। এইটা হলো আচ্ছা, যে মানের জন্য বললেই আসলে পারফেক্ট হয় সংজ্ঞাটা, যে মানের জন্য বললেই পারফেক্ট হয়। ঠিক আছে, কারণ গতিশীল হওয়ার উপক্রম হবে শুধুমাত্র এই একটা কোণেই, কিন্তু এর থেকে যদি কম কোণে রাখো তাহলে বস্তু স্থির, এর থেকে যদি বেশি কোণে রাখো তাহলে বস্তু গতিশীল। সো এটাই আনত কোণের যে মানের জন্য আনত তলের উপরে রাখা কোনো বস্তু নিজের ওজনের ফলে নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতিকোণ বলে। এইবার আসো আমরা তাহলে ছোট্ট একটা প্রবলেম একটু দেখে ফেলি। ঠিক আছে, ছোট্ট একটা প্রবলেম একটু দেখে ফেলি, তোমরা চট করে অ্যান্সার দিবা। হ্যাঁ, তোমরা খুব দ্রুত দেখবা, ঠিক আছে, দ্রুত দেখে একেবারে চট করে অ্যান্সার দিয়ে দিবা। আমাদেরকে বলেছে ভাইয়া এই যে তল এবং ব্লক এদের মধ্যবর্তী যে ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ সহগ, সেইটার মান হচ্ছে 1/√3। জেনে অবাক হয়েছো না? জেনে কি অবাক হয়েছো? 1/√3। এবং বলেছে যে ভাইয়া এই কোণের মান হলো আমাদের 45 ডিগ্রি। তাহলে বের করতে হবে যে বস্তুটা কি আসলে স্থির থাকবে নাকি গতিশীল থাকবে। বস্তু স্থির থাকবে নাকি গতিশীল থাকবে? না 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 না, গতিশীল থাকবে। স্থির থাকবে না গতিশীল হবে? প্রশ্ন, বলো কিভাবে বুঝলে গতিশীল হবে? বলো বলো কিভাবে বুঝলে গতিশীল হবে? কারণ হ্যাঁ, সাব্বাস, এই তো উত্তর পেয়ে গেছি। কারণ ভাইয়া দেখো, বস্তু কি স্থির থাকবে নাকি গতিশীল হবে সেটা বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে যে আমাদের স্থিতি কোণ কত। যদি এই অ্যাঙ্গেলটা স্থিতি কোণের চেয়ে বেশি হয় তাইলে সেটা পড়ে যাবে, আর যদি এই অ্যাঙ্গেলটা স্থিতি কোণের চেয়ে কম হয় তাহলে সেটা পড়বে না। তাহলে আসো আমরা দেখি মিউএস এর মান যেহেতু দেওয়া আছে, ছোট্ট বন্ধুরা লক্ষ্য করবে। তোমরা কেউ সিসিমপুর দেখতা ছোটকালে? তোমরা তো ছোটই এখন, সরি, আনবিলিভেবল। সো tan আলফা, সরি কি জানি, tan আলফা, হ্যাঁ tan আলফা সমান সমান মিউ এস। বলো তো ভাইয়া মিউ এস মানে কত? 1/√3। তাহলে আলফা সমান সমান কত আসে? tan ইনভার্স 1/√3। আলফার মান কত হয়? 30 ডিগ্রি হয়। আমরা দেখতে পাচ্ছি থিটা এর মান হলো আমাদের 30 ডিগ্রি এর চেয়ে বড়, তাহলে এটা নিচে পড়তে থাকবে, নিচে পড়বে। বুঝতে পেরেছো? এইটা হলো নিচে পড়বে। ক্লিয়ার তাহলে? ও তোমরা সিসিমপুর দেখো নাই কখনো? দেখছো? আচ্ছা, ও দেখো, দেখছো, আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, তাহলে তোমরা খুব বেশি যে বড় হয়ে গেছে এমনও না, তোমরা ছোটই আছো, সাবাস, ঠিক আছে। ওকে, এবার আসো, যা যা লিখবো লিখে ফেলবা, বুঝছো? আজকে আমার সাথে সাথে আগাবা, আজকে আমরা একসাথে সাথে আগাবো, বুঝতে পেরেছো? তো দেখো ছবিটা খাতার একটা পাশে আঁকবা, বাম পাশে আঁকবা, ছবিটা খাতার বাম পাশে আঁকবা। দেখো কি বলছে,
আমি আজকে থেকে স্মার্ট বোর্ডের কোনো ফিচার আর ব্যবহার করব না, ঠিক আছে? তোমাদেরকে যে কথা দিয়েছি সে কথা তো রাখতে হবে, তাই না? তোমাদেরকে যে কথা দিয়েছি সে কথা যদি না রাখি তাহলে কি হবে বলো? হবে না। তাহলে তোমরা কষ্ট পাবে। আমি কি চাই তোমাদেরকে কষ্ট দিতে? কখনোই চাই না। আমাদের এই তল এবং এই যে একটা বস্তু রাখা আছে না, এই দুইটার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.4 এবং গতীয় ঘর্ষণ দেওয়া আছে 0.3। বুঝতে পেরেছো? বস্তুর একটা ভর দেওয়া আছে, আনবিলিভেবল। এটা হলো কত কেজি? 2 কেজি বস্তুর ভর দেওয়া আছে। এখন আমাদেরকে কয়েকটা প্রশ্ন করছে। সো তোমাদের সুবিধার জন্য আমি এটাকে ডান দিকে রাখলাম, কারণ ওই যে পরে নাইলে আবার আমাকে সরতে হবে। তো তোমরা খাতার বাম দিকেই লেখো, অসুবিধা নেই। এখন আমাদের প্রথম একটা প্রশ্ন করেছে, খেয়াল করো, আমরা একটু ধাপে ধাপে আগাবো। অনেকগুলো একই টাইপের প্রশ্ন থাকবে সামনে। সো আমাদের প্রথম প্রশ্ন করছে যে সর্বোচ্চ কত এফ এর জন্য, এটা মনে করো আমাদের এফ বল, বুঝছো? সর্বোচ্চ কত এফ এর জন্য, সর্বোচ্চ কত এফ এর জন্য বস্তু স্থির থাকবে? একটু তাড়াতাড়ি লিখবা আজকে। সর্বোচ্চ কত এফ এর জন্য বস্তু স্থির থাকবে, এইটা হলো প্রথম প্রশ্ন। ঠিক আছে, সর্বোচ্চ কত বল প্রয়োগ করলেও বস্তু স্থির থাকবে, এটা হলো প্রথম প্রশ্ন। এখানে আমরা এটার উত্তরটা দিব। দ্বিতীয় প্রশ্ন, যে এফ এর মান কত হলে, এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর, বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড বেগে, বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে টানা যাবে, গতিশীল সমবেগে রাখা যাবে। 5 মিটার পার সেকেন্ড সমবেগে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রাখা যাবে। বুঝেছো? ওকে, এটা গেল আমাদের 2 নাম্বার প্রশ্ন। আর 3 নাম্বার আরেকটা প্রশ্ন আছে। 3 নাম্বার আরেকটা প্রশ্ন আছে। আমার মতো সাইড বাই সাইড লেখা লাগবে না, তুমি লাগলে প্রশ্ন লিখে অ্যান্সার এভাবে করে ফাঁকা জায়গা রাখতে পারো, কোনো অসুবিধা নাই। পরের প্রশ্ন 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলল যে এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 5 মিটার পার, আচ্ছা এটা 5 না দেই, আর অন্য একটা সংখ্যা দিই, বস্তুকে 2 মিটার পার, আচ্ছা 2 একটা সংখ্যা হয়ে গেছে অলরেডি, আমরা একটা 4 দেই, 4 কোথাও আছে? নাই। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এক্স অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল রাখা যাবে। ঠিক আছে, তাহলে 3টা প্রশ্ন। আমরা তোমাদেরকে আগে ছোট্ট একটা জিনিস একটু দেখাই আসি। নর্মালি ঘর্ষণের যে টাইপের প্রশ্নগুলো থাকে সেইখানে আমাদেরকে এফ বল বের করতে বলে, বিভিন্ন টাইপের এফ বল বের করতে বলে। এবং দেখো প্রশ্নগুলোর ক্রাইটেরিয়াটা এরকম থাকে, তুমি একটা কমন প্যাটার্ন লক্ষ্য করো তাহলে দেখবা যে সবগুলাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে ফেলতে পারতেছো। তো দেখো আমাদেরকে বলে এফ এর মান কত হলে বস্তুকে সমবেগে গতিশীল রাখা যাবে, বস্তুকে সমবেগে গতিশীল রাখা যাবে, সরি, এফ এর মান কত হলে বস্তুকে স্থির রাখা যাবে, এইটা একটা প্রশ্ন দেয়। আর একটা প্রশ্ন থাকে যে এফ এর মান কত হলে বস্তুকে গতিশীল রাখা যাবে, কিন্তু গতিশীলতার আবার 2 রকমের কেস বলে দেয়। একটা হচ্ছে সমবেগে গতিশীল, আর একটা বলে সমত্বরণে গতিশীল, আর একটা বলে সমত্বরণে গতিশীল। এই দেখো 3টা কেসই কিন্তু আমরা আগের পেজে দেখছি যে আমাদের এফ এর মান কত হলে, সর্বোচ্চ কত হলে বস্তুকে স্থির রাখা যাবে, এফ এর মান কত হলে বস্তুকে সমবেগে টানা যাবে, এফ এর মান কত হলে বস্তুকে সমত্বরণে টানা যাবে। সো একই উদ্দীপকের কিন্তু এরকম 3টা প্যাটার্নের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে,
তাইলে খেয়াল করো, আমরা যদি এবার প্রশ্নটার দিকে একটা একটা করে আগাই তাহলে বুঝতে পারবা, তাহলে সুন্দর বুঝতে পারবা। খেয়াল করো। সো প্রথমে দেখো আমাদেরকে বললো সর্বোচ্চ কত এফ এর জন্য বস্তু স্থির থাকবে। তাহলে আসো ছবিটাকে আমরা একটু নিয়ে একটু গ্যাঞ্জাম করি। খেয়াল করো, আমাদের যে ঘর্ষণ বল, যদি আমি সর্বোচ্চ ঘর্ষণ বলটা মান জানি এফএস ম্যাক্স, এটার মান যদি আমি জানি, এই এফ এর মান যখন এফএস ম্যাক্স এর সমান হবে, এফ এর মান যখন এফএস ম্যাক্স এর সমান হবে, তখনই কিন্তু ওইটাই সর্বোচ্চ বল যেই বলে বস্তুটা স্থির থাকবে। তাহলে আমাকে মূলত এখানে এফএস ম্যাক্স এর মানটা কত এটাই বের করা লাগবে। সো বস্তুর উপরে ওজন বল নিচের দিকে কাজ করছে mg, এবং উপরের দিকে আমাদের প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর কাজ করছে। আমরা জানি এফএস ম্যাক্স সমান সমান কি লেখা যায়, মিউএস ইন্টু আর লেখা যায়, এবং এই পার্টিকুলার কেসে আমাদের আর এর মান কিন্তু mg এর সমান। তাহলে আমরা যদি এই এফ সমান সমান এফএস ম্যাক্স দেই, তাহলেই কিন্তু আমাদের এই বস্তুটা, এটাই হলো সর্বোচ্চ বল যেই বলে বস্তুটা স্থির থাকবে। এফ এর এই মানটাই হলো সর্বোচ্চ বল যেই বলে বস্তুটা কি থাকবে, যেই বলে বস্তুটা স্থির থাকবে। ঠিক আছে, যেই বলে বস্তুটা স্থির থাকবে। তাহলে আমি যদি মানগুলা বের করি, ধরো মিউএস এর মান হচ্ছে 0.4, এম এর মান 2 ইন্টু 9.8, এখান থেকে আমরা কত নিউটন সেটা বের করে ফেলতে পারবো, 7.84। থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো পরের প্রশ্নটা দেখি কি বললো। এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রাখা যাবে? ছোট্ট বন্ধুরা আসো আমরা কপি করে নিই। বলতো যখন এটা সমবেগে গতিশীল, আচ্ছা বস্তু কি ঘর্ষণের দিক বরাবর গতিশীল থাকবে কখনো? বলতো বস্তু কি কখনো ঘর্ষণের দিক বরাবর গতিশীল থাকবে না। তার মানে এফ বল যেদিকে প্রয়োগ করছি সেদিক বরাবরই আমাদের এই সমবেগটা কাজ করবে, সেদিক বরাবরই আমাদের সমবেগ ভি সমান সমান 5 মিটার পার সেকেন্ড কাজ করবে। ভেরি গুড। এবং খেয়াল করো আমাদের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল হচ্ছে, এখন কি আর এফএস কাজ করবে বলতো? যখন বস্তুটা গতিশীল তখন কি আর কোনো এই স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না, তখন এফ কে কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই এফ কে কাজ করবে। এবং ভাইয়া বলতো যেহেতু আমাদের এই বস্তুটা সমবেগে গতিশীল, তাহলে তার উপরে লব্ধি বল কত? তার উপরে লব্ধি বল কত বলতো? লব্ধি বল কত? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি সমবেগে গতিশীল বলে, বা একটা সহজে লিখে ফেলি, যেহেতু এ নেট সমান সমান 0, এ মানেই এ নেট আসলে, যেহেতু এ নেট সমান 0, সেহেতু বস্তুর উপরে লব্ধি বল সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি এই এফ মাইনাস এফ কে সমান সমান 0, এফ সমান সমান এফ কে মানে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর মানে হচ্ছে মিউ কে ইন্টু এমজি, মিউ কে ইন্টু এমজি। কেন? কারণ এই পার্টিকুলার কেসে তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো এমজি এর মান কিন্তু আর এর সমান। এটা কিন্তু সব ম্যাথে হবে না, এই ম্যাথের জন্য এমজি আর আর পরস্পর সমান। তার মানে আমরা যদি এই এফ সমান সমান এই মিউ কে ইন্টু এমজি, এই বলটা যদি প্রয়োগ করতে পারি, মিউ কে এর মান ছিল 0.3, এম এর মান ছিল 2, জেনে অবাক হবে, এবং 9.8। তাহলে দেখো এটা হিসাব করে কত আসে, 5.88। কত আসে? হ্যাঁ, মাহি সবার আগে অ্যান্সার দিছো, 5.88 নিউটন। আর আগেরটা কত আসছিল? 7.84 নিউটন। তাহলে দেখো গতি শুরু করতে কিন্তু বেশি বল দেওয়া লাগছিল, কিন্তু যখন তুমি সমবেগে গতিশীল থাকতে চাও তখন কিন্তু বেশি বল প্রয়োগ করা লাগবে না, তার চেয়ে কম বল প্রয়োগ করলেই কিন্তু হবে। একজন বলেছো ভাইয়া এ সমান সমান 0 কেন, এ নেট সমান 0 কেন? কি বলছে? সমবেগে গতিশীল না? তাহলে বস্তু যখন সমবেগে গতিশীল তখন তার ত্বরণ কত? 0। তার মানে বস্তুর উপরে সবগুলো বলের লব্ধি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু সামেশন অফ এফ সমান সমান 0 বের করলাম। ঠিক আছে,
যে কোনো বেগের, আচ্ছা বলো তো এটা 5 না হয়ে যদি 500 মিটার পার সেকেন্ড হইতো, তাহলেও কি এখানে কোনো পরিবর্তন হতো? বলো তো, পরিবর্তন হইতো না। সো এটা কিন্তু ভালো একটা অবজেক্টিভ, কনসেপচুয়াল একটা অবজেক্টিভ। সো যদি আমাদের এখানে বেগটা 5 মিটার পার সেকেন্ড না হয়ে তোমাকে বললো যে একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর একটা গাড়ি 500 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কোন ক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হবে? সো এখানে কিন্তু পোলাপান বিগড়ে যাবে। সো এটা খেয়াল রেখো। প্রথম দিন বলছিলাম গতীয় ঘর্ষণ বল কিন্তু কনস্ট্যান্ট, বেগের উপর কিন্তু এটা নির্ভর করে না। ঠিক আছে, গুড। এইবার আসো পরের প্রশ্ন। এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর সমত্বরণে টানা যাবে? সমত্বরণে টানা যাবে। তাইলে ভাইয়া কি কাহিনী হচ্ছে এখন? এইবার আমাদেরকে বলল যে আমাদের এবার আর বেগ না, এবার এমন একটা ফোর্স আমরা দিছি যে বস্তুর ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে এবার খেয়াল করো, যেহেতু আমাদের এ নেট এবার কত ভাইয়া? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে সামেশন অফ এফ সমান সমান কি হবে? এম এ হবে। কি কি বল বস্তুর উপর কাজ করছে? এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করছে? যেহেতু ত্বরণটাও এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করছে সেগুলো আমরা নিচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর এফ এবং এ মাইনাস এফ কে সমান সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে দেখো কি বল প্রয়োগ করতে হবে। এফ সমান সমান হচ্ছে এফ কে প্লাস এম ইন্টু এ। আমরা একটু আগে দেখছি না এফ কে এর মান কত হয়? 5.88, বা তুমি এখান থেকে ভেঙে চুরে লিখতে পারো মিউ কে ইন্টু এম জি প্লাস এম এ। তাহলে এখান থেকে মিউ কে এর মান হচ্ছে 0.3 ছিল, এম এর মান 2, 9.8 প্লাস 2 ইন্টু ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে বের করবা 13.88। ভেরি গুড, 13.88 নিউটন। তো খুব স্বাভাবিক, যত বেশি ত্বরণ তুমি দিতে চাও, তুমি যত বেশি ত্বরণ দিতে চাও, খুব স্বাভাবিকভাবেই তত বেশি আমাদের ইয়া লাগবে, বল তত বেশি প্রয়োগ করা লাগবে, বাহ্যিক বল তত বেশি প্রয়োগ করা লাগবে। বুঝতে পেরেছো আশা করি। সবাই কি ক্লিয়ার বলো তো ভাইয়া? এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসে পরীক্ষায়, পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই আসে। সবাই একটু বলো ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ অল, থ্যাংক ইউ। ক্লিয়ার, সাব্বাস সাব্বাস, সবগুলা বুয়েটিয়ান ইনশাল্লাহ, সবটি বুয়েটিয়ান। দোয়া রইল তোমাদের জন্য, মন ভরে দোয়া রইল। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, জোস। এইবার চলো আমরা যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটা প্যাটার্ন একই রকম থাকবে, কিন্তু ছোট্ট বন্ধু এইবার আমরা একটু মজা করব। কি করব? এইবার আমরা একটু মজা করব। দেখো এই প্রশ্ন কিন্তু খুবই খুবই কমন প্রশ্ন, বইয়ে থাকা প্রশ্ন, বইয়ে থাকা প্রশ্ন। এইবার ছোট্ট বন্ধুরা আমাদেরকে বলছে যে এফ এর মান, আগের আমাদের এফ এর মান দেওয়া নাই, কিন্তু বলে দিয়েছে এই যে কোণটা, এটা যদি থিটা হয়, থিটা সমান সমান 30 ডিগ্রি, এটা আমাদেরকে বলে দিছে। থিটা সমান সমান কত ডিগ্রি বলছে? থিটা সমান সমান বলছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন একই রকম, সর্বোচ্চ কত এফ এর জন্য বস্তু স্থির থাকবে? প্রশ্ন এটাই। সর্বোচ্চ এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রাখা যাবে? প্রশ্ন এটাই। এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল রাখা যাবে? প্রশ্ন সেম, কিন্তু বলটাকে এবার আমরা কি করছি? একটুখানি আনুভূমিকের সাথে একটু কোণ করে দিয়েছি, কোণ করে দিয়েছি। আমি ডিএমসিয়ান হতে চাই, দোয়া রইল তোমার জন্য, অনেক অনেক দোয়া রইল। সিরিয়াসলি দোয়া যখন করতেছি মন থেকে করতেছি, তোমরা আমার জন্য মন থেকে দোয়া করবা। ঠিক আছে, আচ্ছা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের কাজ তো বুঝলাম না। দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা দিয়ে আমরা আসলে মূলত আমাদের যেই ইয়াটা কি বলে তোমার হলো স্থিতি ঘর্ষণ বলের যে মানটা, সেটার ভ্যালুটা কত, এটা সম্পর্কে একটা আইডিয়া পাই। এটা সম্পর্কে একটা আইডিয়া পাই যে তুমি দেখো আমাদের স্থিতি ঘর্ষণ বলটা মূলত কি নির্দেশ করছিল, সরি স্থিতি ঘর্ষণ বল বলতেছি, যে আমাদের এই ঘর্ষণ কোণটা মূলত কি নির্দেশ করছিল? ট্যান ইনভার্স মিউ এস। তো আমাদের আসলে এই তলের সাথে বস্তুর ঘর্ষণ সহগটার উপরেই কিন্তু দেখো ল্যামডার মানটা ডিপেন্ড করছে।
তাহলে বলো তো যদি ল্যামডার মান বড় হয় তার মানে আমি কি বুঝবো? ঘর্ষণ বলের মানটা বড়, বা আমাদের স্থিতি ঘর্ষণ বলের যে মানটা সেটা বড়। আবার আরেকটা দারুণ জিনিস এখান থেকে খেয়াল করতে পারো, সেটা হচ্ছে দেখো ল্যামডা সমান সমানও ট্যান ইনভার্স মিউএস, এটা বলতে ভুলে গেছিলাম, সরি। এবং এখানেও দেখো আলফা সমান সমানও ট্যান ইনভার্স মিউএস। এইটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা বুঝি যে আমাদের স্থিতি কোণ এবং আমাদের যেই ঘর্ষণ কোণ দুইটা আসলে পরস্পর সমান। স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ দুইটা পরস্পর কি একটা আরেকটার সমান। যে দেখো আলফার যে মানটা সেইটা হচ্ছে ল্যামডার সমান, কিন্তু কারণ দুইটাই আমাদের ট্যান ইনভার্স মিউএসটাকে রিপ্রেজেন্ট করছে। তো মূলত ঘর্ষণ কোণ থেকেও আমরা যেমন বুঝতে পারি যে তুমি যদি ঘর্ষণ কোণের মান তোমার আসে 30 ডিগ্রি, তার মানে বুঝবা যে এই 30 ডিগ্রি কোণে বাঁকালে, ওই তলটাকে যদি 30 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে বাঁকাই তাহলে সেটা গড়িয়ে পড়তে শুরু করবে। ঠিক আছে, দুইটাই সমান, দুইটাই একই রকম। ওকে, এখন দেখো যে আমাদের সর্বোচ্চ কত এফ এর জন্য বস্তু স্থির থাকবে। তাহলে ভাইয়া দেখো আমাদের যেহেতু বস্তুকে স্থির রাখতে হবে, সামনে আমরা আরো বেশ কিছু কমপ্লেক্স প্রবলেমে যাব, কিন্তু তার আগে একটা সাধারণ জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যখনই তুমি দেখবা যে অনেকগুলো বল আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে যতগুলো বল আছে সবগুলো বলকে তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন দুইটা উপাংশে আমরা ভেঙে ফেলতে পারি। আগে লিখে ফেলি, তারপর আবার বোঝাচ্ছি। সবগুলো বলকে একটু লিখে নাও, সবগুলো বলকে তলের সমান্তরাল, সবগুলো বলকে তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন উপাংশে ভেঙে নিব। সো যখনই দেখবা অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে, প্রথমেই কি কাজ করবা? প্রথমেই সবগুলো বলকে তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন দুইটা উপাংশে ভাগ করে নিবা। যে দেখো এই এফটা কি আনত বরাবর আছে না, এই বলটাকে তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এইরকম দুইটা উপাংশে আগে এটাকে ভাগ করে নিতে হবে। যতগুলো প্রবলেমই থাকুক না কেন সবগুলোর ক্ষেত্রে কাজ আগে এটা প্রথম। ঠিক আছে, খেয়াল করো যে আমাদের এইখানে আমরা যদি এই বলটাকে প্রথমে ভাইয়া দুইটা উপাংশে ভাগ করি তাহলে কি আসছে? খেয়াল করো কি আসছে। এই এফটার এদিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা এবং এই এফ এর এদিক বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। ঠিক আছে, এফ কস থিটা এটা হলো এফ সাইন থিটা। তাহলে আমরা এই বলটাকে কিন্তু ভাইয়া দুইটা উপাংশে টুস করে ভেঙে ফেললাম, ডান। এইবার আর কি কি বল আছে একটু দেখি তো, আর কি কি বল আছে? ওকে, একটা বল আছে ভাইয়া নিচের দিকে এমজি কাজ করছে, একটা বল আছে ভাইয়া উপরের দিকে আমাদের আর বল কাজ করছে, এবং একটা বল হচ্ছে বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে। তো যেহেতু আমাদের এই বস্তুটা এখন স্থির আছে, যেহেতু আমাদের বস্তুটা এখন স্থির আছে, সেই কারণে যেহেতু আমাদের বস্তুটা, আমি কখনো কোনো জিনিস কপি করে বসাই না, তোমরা সাক্ষী। সো দেখো এখানে সবগুলো বলকে দুইটা উপাংশে ভাগ করে নিছি। এখন কি করব দেখো, যেহেতু বস্তু স্থির থাকবে তার মানে ভাইয়া বলো তো আমরা কি এটা লিখতে পারি না যে এক্স অক্ষ বরাবর সকল বলের লব্ধি হচ্ছে 0 এবং ওয়াই অক্ষ বরাবর সকল বলের লব্ধি হচ্ছে 0? এটা কি তোমরা এগ্রি করো আমার সাথে? এটা কি তোমরা মানছো? এটা কি মানছো তোমরা বলো তো, এটা কি মানছো? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। কি যে কমেন্ট করতেছো ফেসবুকে, আমি পড়তেও ভয় পাচ্ছি। সামেশন অফ এফ এক্স সমান সমান 0। তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করছে? এফ কস থিটা এবং এফ। তার মানে এফ কস থিটা মাইনাস এফ সমান সমান 0। যেহেতু বস্তু স্থির তাহলে এই ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বল এফ এস। তাহলে
আমরা এখান থেকে মূলত তো এফ এর মানটা বের করতে হবে। তো দেখি এফ এর মান বের করতে গিয়ে কোনো অবস্টাকেল আসে কিনা। আমরা এফ এর মান বের করা লাগবে, কস থিটার মান জানি কস 30 ডিগ্রি, থিটার মান জানি কস 30 ডিগ্রি, মাইনাস এফ এস মানে কি মিউ এস ইন্টু আর, তাই না, মিউ এস ইন্টু আর। আমাদের কি বলছে, সর্বোচ্চ কত মানের জন্য এই বস্তু স্থির থাকবে। তাহলে বস্তুটাকে সর্বোচ্চ কত বল দিলেও স্থির থাকবে সেটা জানার জন্য আমাদের এফ এস ম্যাক্স লাগবে না। সো মিউ এস ইন্টু আর সমান সমান হচ্ছে 0। এখন কথা হচ্ছে এইখানেই বেশিরভাগ স্টুডেন্ট একটা দারুণ ভুল করে ফেলো। সেটা হচ্ছে ভাইয়া তোমরা এখানে করো কি, আর এর জায়গায় টুস করে এমজি বসায় দাও। বলো তো এখন কি আর সমান সমান এমজি হবে? আর সমান সমান এমজি হবে? হবে না। আবার ফেসবুকে একদিন বলতে, ভাইয়া ভয় পাবেন না প্লিজ। আরে সর্বনাশ। ওকে, সো দেখো আমরা তাইলে আর এর মানটা কত এটা তাহলে বের করতে চাই। এটা বের না করলে আমরা এফ এর মান পাবো না কখনোই। তাহলে আর এখন কিভাবে পেতে পারি দেখো, খেয়াল করে দেখো। আচ্ছা এই সাইডে আসলে লেখার জায়গা নাই, সো আমরা যেটা করতে পারি এটাকে নিচেই আসলে আসতে হবে আমাকে একটু। দেখো আর প্লাস এফ সাইন থিটা, আর প্লাস এফ সাইন থিটা, এই দুইটা বলের যোগফল কি এমজি এর সমান হতে হবে যদি আমি বস্তুটাকে স্থির রাখতে চাই। তাহলে খেয়াল করো আর সমান সমান কি হচ্ছে, এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে ভাইয়া এই যে এমজি মাইনাস এফ সাইন থিটা এটাকে জাস্ট টুস করে এখানে বসাই দিবা। তাহলে মিউ এস ইন্টু এমজি মাইনাস এফ সাইন থিটা সমান সমান 0। এইবার ছোট্ট বন্ধুরা কাজ তোমাদেরকে করতে হবে। বলেন তো দেখি, আমাদের এখানে এফ এর মান বের করা লাগবে, কস 30 জানি, মিউ এস এর মান প্রশ্নে দেওয়া, এম এর মান প্রশ্নে দেওয়া, থিটার মান প্রশ্নে দেওয়া, জি এর মান জানেন। তাহলে কি শুধু এফটাই আননোন না? তাহলে আমরা কি এখান থেকে তিরিং বিরিং করে এফ এর মানটা বের করতে পারবো না? বলো তো, সিম্পল। প্রবলেমটা কি? সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই জায়গায় এসে বিপদে পড়ে গেছিলাম, এই যে এই জায়গায় এসে বিপদে পড়ে গেছি। সো বিপদে পড়ে যাওয়ার পরে তখন আমরা ওয়াই অক্ষ বরাবর সামেশন নিয়ে কাজ করে তারপর এখান থেকে বের করলাম। বুঝতে পেরেছেন? বলেন তো একটু, সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। কপি করা আসলে আমার একদম পছন্দ না, এত ঘৃণ্যতম একটা কাজ, কখনো আমি এই কাজটা করি না। আনবিলিভেবল। ডান। এইবার আসেন এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে গতিশীল রাখা যাবে। সমবেগে গতিশীল রাখা যাবে। আচ্ছা এখনো পর্যন্ত যেটা কথা সেটা হচ্ছে তোমাদের কাজ শক্তি ক্ষমতা নিবে ইনশাল্লাহ তোমাদের অপর ভাইয়া, আর মহাকর্ষ অভিকর্ষ নিবে তোমাদের অপূর্ব ভাইয়া। এই 3টা চ্যাপ্টারই তো আছে আমাদের এই সাইকেলে, তাই না? হ্যাঁ সম্ভবত। ওকে, তারপরে আসো, এবার আসো কি বলছে, এফ এর মান কত হলে বস্তুকে এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে গতিশীল রাখা যাবে। তাইলে এইবার বলো তো সমবেগে গতিশীল, তাহলে এই জিনিসকে এবার আর খাটবে? বলো, এই জিনিসকে এবার আর খাটবে? বলো তো, এই জিনিসকে এবার আর খাটবে? খাটবে না। এই জিনিস এবার আর খাটবে না। আচ্ছা আর এর যে এইটা বসাইতে হবে কেমনে বুঝবা? এই দেখো তো, তুমি কি আর এর মানটা এই কেসে এমজি বসাইলে হবে? কারণ উপরের যেই দুইটা ফোর্স সেটা তো নিচের ফোর্সটাকে ব্যালেন্স করছে। তাহলে এমজিটাকে আগের অঙ্কে শুধুমাত্র আর দিয়ে ব্যালেন্স হতো, কিন্তু এখন তো এমজিটা আর এবং এফ সাইন থিটার যোগফলের সমান। তাহলে অবশ্যই আর এর মান আগের চেয়ে কমে গেছে। তাহলে আর এর মান যদি কমে যায় সেই নতুন আরটা কত এটা তোমাকে জানতে হবে, বসাইতে তো হবে। সো এটার জন্য আমরা তখন সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0 এই কন্ডিশনটা নিয়ে হিসাব করে দেখলাম, যেহেতু আরটা ওয়াই অক্ষ বরাবর ছিল সেই কারণে আমরা সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0 নিয়ে আর এর মানটা বের করে এখানে বসালাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু এফ এর মানটা বের করে ফেলতে পারবো। সো তুমি যখন দেখতেছো আটকায় গেছো, তারপরে তো এখন রাস্তা বের করতে হবে, তো কিভাবে আগাবা? তখন এই যে এখানে আটকায় গেছিলাম আমি, যে ভাই আর তো পারতেছি না, আর এর মান তো আর এমজি বসাবো না, তাহলে কি করবো? তখন তোমার মাথায় আসবে, ও আচ্ছা এফ ওয়াই সমান সমান থেকে আর বের করি, তারপর আর এর মানটা এখানে বসাই, শেষ। ওকে, এইবার ছোট্ট বন্ধুরা, এই যে তোমরা বলতেছিলা যে এটা নাকি হবে না, কেন হবে না? বস্তু তো যাচ্ছে কিসে? সমবেগে। বস্তু যখন সমবেগে গতিশীল থাকে তখন তার উপরে নেট ফোর্স কি হয়? এক্স অক্ষ বরাবর লব্ধি বল কত হয়? 0। ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল কত হয়? 0। এই জন্যই তো বস্তু সমবেগে গতিশীল। নিউটনের প্রথম সূত্র বাবা, সিম্পল।
ডান। এইবার দেখো, এইবার সামেশন অফ এফ এক্স সমান সমান যদি 0 হয় তাহলে বলো তো একেবারে একদম হুবহু এই সূত্র কি বসবে? বলো, তোমরা বলো, এই এফ এক্স সমান সমান যদি 0 হয়, সামেশন অফ এফ এক্স সমান 0, হুবহু এই সূত্র কি বসালে হবে এখন? না। কেন হবে না? কেন হবে না? কেন হবে না বলো? কেন এই সূত্র বসালে হবে না? ভেরি গুড, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। কারণ ভাই এইটা কি আমাদের এখন বস্তু যখন গতিশীল, মানলাম সমবেগে গতিশীল, সামেশন অফ এফ এক্স সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0, ডান, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই বস্তু তো এখন গতিশীল, তাহলে গতিশীল যদি হয় তাহলে এখানে কি আর এফ এস ম্যাক্স হবে? হবে না। এখানে কি হবে তাহলে? এফ কে। আচ্ছা গুড, ঠিক আছে, মানলাম ভাই। এখন এফ কে সমান সমান আমরা কি লিখব? মিউ কে ইন্টু আর লিখবো, সে আগের বারের মতনই। এফ কস থিটা মাইনাস মিউ কে ইন্টু আর লিখবো সমান সমান 0। আর এর মানকে এমজি বসাইলে হবে? হবে না। সো এইখানেও কিন্তু আমাদের এফ কস থিটা মাইনাস মিউ কে এর মান আমাদের সরাসরি প্রশ্নে দেওয়া আছে। আর এর মান কিন্তু দেখো আগেরটার মতনই। সো আর এর মান কিন্তু আমাদের সে আগের বারের মতনই এফ এমজি মাইনাস এফ সাইন থিটা সমান সমান 0। এইখান থেকে আমরা এফ এর মান কত হয় বের করে ফেলবো। এইখান থেকে আমরা এফ সমান সমান কত যেমন বের করছিলাম, এইখানেও আমরা এফ সমান সমান কত বের করব। বলো ভাইয়া, বুঝতে পারছো কিনা বলো? সবকিছু লজিক্যাল লাগতেছে কিনা বলো? থ্যাংক ইউ, আফিয়া আক্তার রেজাল্ট সহ বের করে ফেলছো, ভেরি গুড। এইবার আসো, আমাদেরকে বলছে, কি বলছে? এবার নাকি বস্তুটা এক্স অক্ষ বরাবর ত্বরণে যায়। আচ্ছা বলো তো, যদি এবার এক্স অক্ষ বরাবর ত্বরণে যায় তাহলে কি এবার এই জিনিস খাটবে? তাহলে কি আমরা এবার এই সূত্র লিখতে পারবো যদি ত্বরণে যায়? পারবো না। বলো তো ওয়াই অক্ষ বরাবর সামেশন অফ এফ কত হবে? সামেশন অফ এফ ওয়াই অক্ষ বরাবর কত হবে? 0 হবে, কারণ বস্তু কি ওয়াই অক্ষ বরাবর নাচানাচি করছে, তিরিং বিরিং করছে? করছে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর সামেশন হবে 0, কিন্তু এক্স অক্ষ বরাবর তো সামেশন 0 না, কারণ আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগ বলে দিছে, যে ত্বরণ বলে দিছে। তাহলে এখান থেকে হবে এম ইন্টু এ। ভেরি গুড। তাহলে আসো, আগে সামেশন অফ এফ এক্স এইটা সমান সমান কি ছিল? সামেশন অফ এফ এক্স সমান সমান ছিল এম ইন্টু এ। ঠিক আছে। সো এফ এক্স সমান সমান কত ছিল দেখো? এফ এক্স সমান সমান কত? এফ এক্স, সো এটা হচ্ছে এফ কস থিটা মাইনাস এফ কে। এফ কস থিটা, যে বলটা এক্স অক্ষ বরাবর ডান দিকে কাজ করছে, আর একটা বল কাজ করছে বাম দিকে, এফ কে। এক্স অক্ষ বরাবর কি এই দুইটা বল ছাড়া আর কোনো বল আছে? নাই। এক্স অক্ষ বরাবর জাস্ট এফ কস থিটা এবং এফ কেই কাজ করছে। এটা হলো এবার এফ কে, এইটা হলো এফ কে, ঠিক আছে? আর এটা হলো এফ এস ম্যাক্স, এটা হলো এফ এস ম্যাক্স, ঠিক আছে। তাহলে এফ কস থিটা মাইনাস এফ কে এইটা সমান সমান হবে ভাইয়া এম ইন্টু এ। তাহলে খেয়াল করো, এখানেও আমরা ঠিক বিপদে পড়ে যাচ্ছি একটা। এফ কস থিটা মাইনাস এফ কে যখন নিব তখন মিউ কে ইন্টু আর নেওয়া লাগবে। কিন্তু বলো তো আর এর মান কি আবারও সেই একই রকম হবে না? কারণ আর প্লাস এফ সাইন থিটা এটাই তো এম জি এর সমান। তাহলে আর সমান কত? এম জি মাইনাস এফ সাইন থিটা, এম জি মাইনাস এফ সাইন থিটা, এইটা সমান সমান এম ইন্টু এ। তাহলে প্রত্যেকটার ভ্যালু তুমি জানো, এইখান থেকে এফ এর মান কত বের করে ফেললেই হয়ে যাবে। সো ভাইয়া এগুলা কিন্তু নিজেদের ক্যালকুলেশনে পারতে হবে ভাইয়া, না হলে কেমনে আগাবো বলো? এই পারবা না এটা? বলো তো, এই ক্যালকুলেশন নিজের ও করেও ফেলছো? গুড, ভেরি গুড। ভাই রাফিউল, এটা বুঝি নাই ভাই, ওয়াই নিয়ে কাজ করলে কি আমরা এমজি ইউজ করব? এটা বুঝি নাই। তুমি কোনটার কথা বলতেছো? একদম প্রথম আগের যেই ম্যাথটা ছিল সেটার কথা বলছো? এটার জন্য বলছো? এখানে তো আমাদের উপরের দিকে আর কোনো বল নাই, তাহলে যেহেতু বস্তুটা নিচেও নেমে যাচ্ছে না উপরেও উঠছে না, তার মানে অবশ্যই এমজিটাকে ব্যালেন্স করছে শুধুমাত্র আর। কিন্তু পরের প্রশ্নে দেখো, যেহেতু বস্তু উপরে উঠছে না নিচেও নামছে না, তাহলে এমজি কে ব্যালেন্স করছে উপরের বলগুলা। সো উপরে কোন কোন বল আছে? একটা আছে আর, একটা আছে এফ সাইন থিটা। তাহলে এই দুইটা বল মিলে এমজিটাকে সাপোর্ট দিচ্ছে, বুঝেছো? এই আর কি ভাই। এফ কে এর মান কত হবে ভাইয়া? এফ কে এর মান হবে মিউ কে ইন্টু আর। এই যে দেখো, এফ কে এর মান কত হবে? মিউ কে ইন্টু আর। এই যে দেখো, এখানে কি হবে? এফ কস থিটা মাইনাস মিউ কে ইন্টু আর সমান সমান এম এ।
তো আমাদের আর এর মান যেটা, সেটা তো সেই এফ ওয়াই থেকেই আমরা পাইছিলাম। সেটা কি আমরা এফ ওয়াই থেকেই পাইছিলাম না? এটার তো আর কোনো পরিবর্তন হয়নি, প্রত্যেকটা কেসে এটার কি কোনো পরিবর্তন হয়েছে? আর প্লাস এফ সাইন থিটা সমান সমান এমজি, এখানেও আর প্লাস এফ সাইন থিটা সমান এমজি, আর প্লাস এফ সাইন থিটা সমান এমজি, এখানেও আর প্লাস এফ সাইন থিটা সমান এমজি। তাহলে এই ভ্যালুটার তো ভাই আসলে কোনো পরিবর্তন নাই। এটার কালারটা হলুদ দিয়ে রাখি, যে ওইখান থেকে আমরা নিয়ে আসছিলাম এটা, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসছিলাম, ঠিক আছে। ওকে, দেখো, বলো 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 বলো। সিম্পল, থ্যাংক ইউ। সো একদম এই যারা এখন হুট করে যদি জয়েন করো ক্লাসে, তাহলে কিন্তু দেখলে অনেক হিজিবিজি লাগবে, মনে হবে কোত্থেকে এলো এরা। কিন্তু প্রথম থেকে একটু দেখো, চিবিয়ে চিবিয়ে বুঝতে পারবা, কোনো অসুবিধা নাই। ওয়াই অ্যাক্সিস দিয়ে কোশ্চেন করবে, প্রশ্ন করতে পার। দেখো তুমি এইখানে মূলত সমীকরণটা যদি একবার ডেভেলপ করে ফেলতে পারো, ভাইয়া শোনো, প্রশ্ন নিয়ে চিন্তা করো না, তুমি যদি আগে সমীকরণটা ডেভেলপ করে ফেলতে পারো, যেভাবে আমরা সামেশন অফ এফ এক্স সমান এই সমীকরণগুলো যে বের করলাম না, এইটাই হচ্ছে মেইন কাজ। এখন প্রশ্ন কিভাবে দিতে পারে শুনবা। দেখো তুমি এখানে বলো তো এফ এর মান তোমাকে বের করতে বলছে না? তো তোমাকে হইতে পারে যে ভাইয়া তোমাকে হয়তো এখন এফ এর মান দিয়ে দিল, থিটার মান বলে দিল, মিউকের মান বলে দিল, এম এর মান বলে দিল, বলল তাহলে ত্বরণ নির্ণয় করো, পারবা না বের করতে? যদি এই সবগুলো ডেটার মধ্যে সবগুলা দিয়ে দেয়, খালি বলে যে মিউকের মান কত নির্ণয় করো, এই পারবা না করতে? সো তুমি দেখবা এখান থেকে হাজার হাজার ম্যাথ বানানো সম্ভব, কিন্তু সমীকরণ এই একটা লাইন থেকেই আসে কিন্তু ভাইয়া, বুঝছো? তোমার এখানে যতগুলা, শোনো আমি ছোটবেলায় এটা করতাম, ধরো কোনো একটা ম্যাথ করছি, করার পরে আমি নিজে নিজে তখন প্রশ্ন বানাতাম মনে মনে, যে একদম লাস্টের লাইনে চলে যেতাম যে কোন সূত্রের মান বসানোর পরে ভ্যালুটা আসছে। একটা সিম্পল এক্সাম্পল দেই, যে ধরো এফ ইজ ইকলস টু এম এ, আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, ত্বরণ বের করো। সো আমি তখন নিজে নিজে প্রশ্ন করতাম, আচ্ছা যদি এখানে প্রশ্নটা এভাবে থাকতো যে উত্তরটা দেওয়া আছে আর যেটা দেওয়া আছে এটা আমাকে প্রশ্ন করছে, তাইলে কি প্রশ্নটা শুনতে কেমন লাগতো? সো তাহলে কি আমি অ্যান্সার করতে পারতাম? তো নিজেকেই প্রশ্নগুলো করতাম যে যদি আমি এখন এম এর মান দিয়ে দেই, এ এর মান দিয়ে দেই, তাহলে কি আমি এফ বের করতে পারবো? সো তখন দেখবা প্রশ্ন শুনতেই জানি কেমন লাগে, কিন্তু প্রশ্ন কিন্তু প্রসেস আলাদা হয় না, প্রসেস একই হয়, কিন্তু প্রশ্ন টোন শুনে মনে হয় ডিফারেন্ট একটা ম্যাথ, আসলে ডিফারেন্ট না, ম্যাথ একই। সো এই জন্য যত তুমি দেখবা যে ম্যাথ করতেছো, ম্যাথের লাস্টের লাইনটা একটু দেখবা যে সমীকরণে কোন ভ্যালুগুলা বসানোর পরে ফাইনাল রেজাল্টটা আসছে। সো যদি এবার ওই রেজাল্টটা দেওয়া থাকে আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটা যদি বের করতে বলে, তাহলে প্রশ্নটা শুনতে কেমন লাগতো, তুমি দেখবা যে ওই একটা ম্যাথ করে আসলে একসাথে 15-20টা ম্যাথ তোমার কাভার হয়ে গেছে। বুঝতে পারছো? আমার আব্বু আমাকে ছোটবেলা থেকে এই প্র্যাকটিস করায়, বাহ, ভেরি গুড। সো এটা প্রসেস। ওকে ভাইয়া, 3 নঙে এফ ওয়াই জিরো কিভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এফ কাজ করলে এটার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ থাকার কথা না? ভাইয়া ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা বলো তো, আমাদের এই বস্তুটা কি ওয়াই অক্ষ বরাবর তার কোনো ত্বরণ হচ্ছে? বলো তো আমাদের এই বস্তুটার ওয়াই অক্ষ বরাবর কি ওর কোনো ত্বরণ কাজ করছে? না। তাহলে লব্ধি ত্বরণ শূন্য হলে লব্ধি বল কত? ওয়াই অক্ষ বরাবর শূন্য। তার মানে আর প্লাস এফ সাইন থিটা এই দুইটার যোগফল এম জি এর সমান। কিন্তু খেয়াল করো, বলো তো এইখানে যে আর এর মান এবং এইখানে যে আর এর মান, ভাইয়া দুইটা আর এর মান কি একই রকম? বলো তো দুইটা আর এর মান কি একই রকম? একই রকম না, দুইটা আর এর মান ডিফারেন্ট। তুমি খেয়াল করো ভাইয়া, যখন একটা বস্তুকে হাতের উপরে এভাবে দাঁড় করায় রাখছো, তখন তোমার হাতের উপরে যেই বলটা কাজ করছে, বলো তো যখন তুমি এটাকে একটু উপর করে ধরবা, একটু ধরো আলগা করে ধরলা, তখন কি তোমার এই হাতের উপরে তত বেশি বল কাজ করছে? তখন মনে হচ্ছে না যে এটা একটু হালকা করে বল দিয়ে রাখছে? যখন ছেড়ে দাও তখন কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করছে। সো এই অবস্থাতে কিন্তু প্রযুক্ত বল বেশি, আরটা বেশি। যখন একজন কোনাকুনি টান দিছে, এটার একটা উলম্ব উপাংশ আছে, তার মানে কি এটাকে কেউ একটু আলগা করে ধরছে, সো তখন কি আর এর মানটা একটু কমে গেল না? তোমার হাতে তখন চাপটা একটু কম অনুভূত হলো না? সো তখন আর এর মানটা কিন্তু কম, বুঝছো? এই আর কি। ওকে, চোস, ঠিক আছে, ডান। ওকে, এইবার আসো আমরা কয়েকটা মজার ম্যাথ একটু দেখব। হ্যাঁ, একটা একটি স্পেশাল ম্যাথ দেখব, এবং আজকের এই প্রবলেমটা তোমরা আগে হেফজো করবা। হেফজো করা বলতে বোঝাচ্ছি যে আজকের যেই প্রবলেমটা দেখালাম,
নেক্সট ক্লাসে যেটা করব যে আমরা এই তলটাকেই আনত করে দিব। আজকে আরও কয়েকটা প্রবলেম থাকবে, বেশ ইন্টারেস্টিং এবং মজার প্রবলেম দেখবা। সো আমরা কি করব, তলটাকে আনত করে দিব নেক্সট ক্লাসে, এবং তারপরে ওই তলের উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করে ত্বরণ ঘটাতে চাই তাহলে কত বল প্রয়োগ করতে হবে, যদি সমবেগে রাখতে চাই তাহলে কত বল প্রয়োগ করতে হবে, এই টাইপের প্রশ্নগুলো নেক্সট ক্লাসে সলভ করব। কিন্তু আজকে আগের যে প্রথম দুইটা ক্লাস কেস করালাম, এই দুইটা কেস আগে মাথার মধ্যে ভালোভাবে রাখো। হ্যাঁ, সো আমরা চলো আরও মজার কয়েকটা প্রবলেম একটু দেখে ফেলি। একটা প্রবলেম দেখো এখন। সো দেখো, মনে করো আমাদের কাছে একটা ট্রাক আছে, বুঝছো? কি আছে? একটা ট্রাক আছে। এইটা হলো ট্রাকের সেই সামনের মাথাটা। শোনো, ছবি আঁকা যেমনই হোক না কেন আমি কিন্তু মানে প্রশংসা শুনতে চাই। হ্যাঁ, ছবি আঁকা হয়তো তোমাদের কাছে পছন্দ নাও হতে পারে, তাতে কি হয়েছে? শিক্ষক যখন ছবি আঁকবে তখন তার ছবির প্রশংসা করতেই হবে। বুঝতে পেরেছো? এটা বাধ্য, একটু বকের মতন হয়ে গেছে, অসুবিধা নেই। এটা হলো আমাদের কাছে একটা ট্রাক। কি সুন্দর হয়েছে না ছবিটা, বলো? কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমি এটা এঁকেছি। আনবিলিভেবল। সো ভাইয়া, এই যে একটা রাস্তার উপরে এই গাড়িটা চলছে, বুঝেছো? এই রাস্তার উপরে গাড়িটা চলছে, দেখো কি সুন্দর লাগতেছে। দেখে মনে হচ্ছে কেউ যেন স্কেল দিয়ে দাগ দিছে, কিন্তু না, খালি হাতে দাগ দেওয়া। আনবিলিভেবল। সো ভাইয়া, এইখানে আমাদের একটা বস্তু কি করতেছে, এই ট্রাকটা কি করছে, গতিশীল আছে। এখন কথাটা বুঝো, এইটার দেওয়ালে আমাদের একটা বস্তু রাখা আছে, বুঝছো? এইটার দেওয়ালের সাথে একটা বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে। এখন আমাদেরকে বলছে, বলো তো, এই বস্তুটা যদি এখানে থাকে, ওফ, তোমরা এত প্রশংসা করছো ছবির, আসলে আমার তো পড়ে লজ্জাই লাগছে। আসলে কি বলবো, নিজের প্রশংসা নিজের কখনো দেখতে ভালো লাগে, বলো? সো এই যে একটা বক্স দেখছো, এই বক্সের ভর মনে করলাম এম, ঠিক আছে? এই বক্সের ভর মনে করলাম কত, এম। এখন বলো তো, ট্রাকটা যদি স্থির থাকে, এটা আপাতত ভুলে যাও, মনে করো ট্রাকটা স্থির আছে, তাহলে বলো তো, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করো না কেন, দাঁড়াও একটা মিনিট, যতই চেষ্টা করো না কেন, যে ধরো এইটা হচ্ছে ট্রাকের সেই পিছনের দেওয়ালটা, এই যে এইটা হলো ট্রাকের সেই পিছনের দেওয়াল, আর এইটা হচ্ছে আমাদের সেই বস্তুটা। বলো তো, যদি আমার এই হাতটা স্থির থাকে, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, এই বস্তুটাকে দেওয়ালের সাথে রাখলে ঠাস করে নিচে পড়ে যাবে না? দেওয়ালের সাথে যতই রাখার চেষ্টা করো, যদি কোনো আঠা দিয়ে লাগায় না রাখো, তাহলে এটাকে যখনই তুমি এভাবে করে যুক্ত করবা, ছেড়ে দেওয়ার পর ঠাস করে নিচে পড়ে যাবে। আচ্ছা, এখন বলো তো, যদি কাহিনীটা এখন এরকম হয় যে ধরো, পাইছি পাইছি, ধরো আমার কাছে এই যে একটা চাবি আছে, আমি এটা দিয়ে সাহস করলাম না, মাথা মুথা ফাইটে যেতে পারে, ঘরে অনেক কাছের জিনিস আছে। তো ধরো এই যে আমার কাছে চাবিটা আছে, বুঝতে পারছো? চাবিটা আছে। তো আমি যদি এটা ধরো চাবিটাকে এভাবে করে রাখতে চাই, আমার এই হাতটা যদি স্থির থাকে, তাহলে চাবিটা ছেড়ে দিলে কিন্তু ঠাস করে নিচে পড়ে যাবে। চাবিটা ছেড়ে দিলে ঠাস করে নিচে পড়ে যাবে। কিন্তু বলো তো, যদি আমি এটাকে একটা নির্দিষ্ট বেগে মুভ করাই, এটাকে একটা নির্দিষ্ট বেগ তো না, যদি মুভ করাই, তাহলে এরকম একটা সম্ভাবনা আছে না? যদি এটাকে আমি মুভ করাই, তাহলে একটা সম্ভাবনা আছে না, যে এই বস্তুটা আমার হাতের সাথে একদম আটকায় থাকবে, যখনই আমি স্লো করব তখনই আবার ঠাস করে পড়ে যাবে। যখন আমি এটাকে একটা নির্দিষ্ট বেগে টানবো, যখন একটা বেগে টানবো, আমি এখন ওইটা দেখাতে পারতেছি না, কারণ আমি ওই ত্বরণটা মেনটেন করতে পারতেছি না, কারণ আমার তো হাত ধরো মানে কি বলবো, প্রসারণশীল না, যে টানলাম আর লম্বা হয়ে গেল হাতটা। হ্যাঁ, এরকম করে কাউকে ঘুষি দিতে চাইলাম, হাতটা লম্বা হয়ে গেল, এরকম তো না। আমার তো লিমিটেশন আছে, এই জন্য ধরো যে ওটা পুরাটা দেখাতে পারতেছি না। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরো যদি আমরা এই চাবিটাকে এটার সাথে রাখি, স্থির থাকলে তো ঠাস করে পড়ে যাবে, কিন্তু যদি আমি খুব জোরে ত্বরণ দিই, খুব জোরে যদি এটা একটা ত্বরণের সামনের দিকে আগাতে থাকে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের একটা মুহূর্তে এই ব্লকটা স্থির হয়ে আছে, ব্লকটা গড়ায় পড়লো না, স্থির হয়ে আছে। বুঝতে পারছো? স্থির হয়ে আছে। ওকে, এটা কি বুঝছো? আইডিয়াটা কি বুঝছো বলো তো? এই আইডিয়াটা কি বুঝছো? বুঝছো, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তাইলে এখন আমাকে ওই ত্বরণটা বের করতে হবে, যে গাড়িটা কত ত্বরণে গেলে, এই ত্বরণ সমান সমান কত হলে, গাড়িটা কত ত্বরণে গেলে এম ভরের বস্তুটা নিচে পড়বে না। গাড়িটি
কত ত্বরণে গেলে গাড়িটি কত ত্বরণে গেলে m ভরটি নিচে পড়বে না। হ্যাঁ, গাড়িটি কত ত্বরণে গেলে m ভরটি নিচে পড়বে না, এটা হলো আমাদের প্রশ্ন। এইবার একটু খেয়াল করো, বলো তো এখানে নিচে পড়া বা না পড়া এই জিনিসটা আসলে মূলত ডিপেন্ড করতেছে কিসের উপরে? এই জিনিসটা ডিপেন্ড করছে কিসের উপরে সেটা আমরা বুঝবো, কিন্তু আমাকে একটা জিনিস আগে বলো তো, এর উপরে কি কি বল কাজ করছে? এর উপরে কি কি বল কাজ করছে আগে একটু ছোট্ট করে অ্যানালাইসিস করি। যদি গাড়িটা এই ত্বরণে যেতে থাকে এবং বস্তুটা স্থির থাকে, তাহলে দেখো তো আমাদের এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। একটা বল কাজ করছে সুন্দর মতো নিচের দিকে, ঠিক আছে? বলো তো ভাইয়া উপরের দিকে কি কোনো প্রতিক্রিয়া বল আছে? একটু জানাও তো কমেন্টে, উপরের দিকে কি কোনো প্রতিক্রিয়া বল আছে? প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে? সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে। তাহলে উপরের দিকে কি এখানে কোনো প্রতিক্রিয়া থাকবে? থাকবে না। কিন্তু বলো তো গাড়িটা যেহেতু এ ত্বরণে সামনে যাচ্ছে, তাহলে গাড়ির যে পিছনের দেওয়ালটা, সেই পিছনের দেওয়ালটা কি এই এম ভরটাকে একটা ধাক্কা দিচ্ছে না বলো তো? একটা বল প্রয়োগ করছে না বলো তো? ইয়েস। তাহলে এই বলটাকে আমি মনে করলাম এফ, ঠিক আছে? গাড়ি যদি এ ত্বরণে যায়, তাহলে গাড়ির ওই পিছনের দেওয়ালটা ওই ব্লকটাকে কি একটা এফ বল দিবে না? তাহলে এইটা হচ্ছে সেই এফ বল। আচ্ছা, এখন বলো তো আমাদের এই যে বস্তুটা, এই বস্তুর সাথে তলের এই যে তলটা দেখছো, বস্তুর সাথে তলের একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ, একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ। মনে রেখো, যদি কোনো প্রশ্নে শুধু মিউ দেওয়া থাকে, সেটাকে তুমি মিউ এস হিসেবেও ব্যবহার করতে পারবা, মিউ কে হিসেবেও ব্যবহার করতে পারবা, দুইটা ভাবেই তাকে ব্যবহার করা যাবে। আচ্ছা, তো আমাদের বলো তো, যেহেতু দেওয়াল এবং ব্লকের মধ্যে একটা ঘর্ষণ আছে, বলো তো দেখি ভাইয়া ঘর্ষণ বলটা কোন দিক বরাবর কাজ করবে? ও ভাইয়া ঘর্ষণ বল তো ভাইয়া এই যে বলের বিপরীত দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। ঘর্ষণ বল এই যে বলের বিপরীত দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে না। দেখো ঘর্ষণ বলটা কিন্তু সব সময় কি তলের সাথে স্পর্শক বরাবর কাজ করে, তলের স্পর্শক বরাবর কাজ করে, তলের সাথে লম্ব বরাবর কাজ করে প্রতিক্রিয়া বল, তলের স্পর্শক বরাবর সব সময় কাজ করে। তাহলে এইখানে আমাদের এই যে দুইটা তল, এই তলের স্পর্শক কোনটা? স্পর্শক এই লাইনটা না? আচ্ছা, এখন বলো তো আমাদের ঘর্ষণ বল কি নিচের দিকে কাজ করবে? ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে না, কারণ কি বস্তু তো ভাই নিচের দিকে পড়ার চেষ্টা করতেছে, এমজিটা কি কি চেষ্টা করবে? বস্তুটাকে নিচের দিকে ফেলার চেষ্টা করবে। তাহলে ভাইয়া ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে? ঘর্ষণ বলটা কাজ করছে উপরের দিকে, উপরের দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। এই ঘর্ষণ বলটা একদম তল বরাবর উপরের দিকে কিন্তু এটা কাজ করতেছে। তাহলে এই ঘর্ষণ বলটা বলো তো এফ এস হবে নাকি এফ কে হবে? এই ঘর্ষণ বলটা কি এফ এস হবে? থ্যাংক ইউ সো মাচ। কেন এটা এফ এস? কারণ দেখো বস্তুটা কিন্তু গাড়িটা এমন ত্বরণে যাচ্ছে যাতে করে বস্তুটা ওই পিছনে স্থির থাকে। তার মানে আমাদের এই স্থিতি ঘর্ষণ বলটা এনাফ হতে হবে এমজিটাকে ক্যারি করার জন্য। স্থিতি ঘর্ষণ বলটা যেহেতু বস্তুটা স্থির আছে, আমি কি বলছি নিচে পড়বে না, সো নিচে যদি না পড়ে তাহলে কি বস্তু স্থির না? তাহলে যদি এটাকে স্থির রাখতে চাই, তাহলে স্থিতি ঘর্ষণ বলটাকে এমজিটা বহন করতে হবে, এমজিটাকে ব্যালেন্স করতে হবে। শেষ, ম্যাথ শেষ। তাহলে এফএস এর ম্যাক্সিমাম মান কত? মিউএস ইন্টু আর, মিউএস ইন্টু আর। এই তো ভাইয়া পড়ছি বিপদে। এখন ভাইয়া এই আর এর মান কি হবে? এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া কেমনে পাবো? এটা কি এমজি হবে? আর মানে কি এমজি হবে? থ্যাংক ইউ আলফাফা, গুড। তারপর ওমর, ওমকার, ভেরি গুড। এইখানে আর মানে কি ছিল? কনসেপ্টটা কি ছিল বলো তো? কেন আমাদের ঘর্ষণ বলটা আর এর উপর ডিপেন্ড করত? কারণ আমাদের এই যে তল, এই তলের উপরে যখন আমি একটা বস্তুকে রাখছি, তখন এই যে এদের জুম করে দেখছিলাম যে এদের মধ্যে এবড়ো থেবড়ো আছে, মনে আছে?
সো যখন এই আর বেড়ে যায় তখন এই এবড়ো থেবড়ো একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। সো এইখানে বলো তো ওই আর এর কাজটা মূলত কে করছে? ওই এবড়ো থেবড়োর ভিতরে ঢুকে যাওয়ার কাজটা মূলত কে করতেছে? কে করতেছে? এফ করতেছে না? গুড। তাহলে এই এফটা কিন্তু এইখানে বসবে। সো এই যে মিউএস ইন্টু আর যে লিখলাম, আর আর বলে তো এখানে কিছু নাই আপাতত, মানে এই তলের তো প্রতিক্রিয়া বল নাই, তাহলে এখানে মানে আলটিমেটলি প্রতিক্রিয়া বলটাই আসলে এফ, এভাবেও বলতে পারো, যেহেতু এই তলের প্রতিক্রিয়া বলটাই মূলত এফ। তাহলে এখানে কিন্তু মিউএস ইন্টু এফ বসবে। ঠিক আছে, মিউএস ইন্টু এফ বসবে। তাইলে ভাইয়া এবার তাইলে খেয়াল করো, আমাদেরকে এমন বলতো, তাহলে এই এফএস এর মানটা ভাইয়া ডিপেন্ড করতেছে কার উপরে? এই ঘর্ষণ বলটা ভাইয়া ডিপেন্ড করছে কার উপরে? মিউএস এর উপরে তো বটেই। মিউএসটা যদি কনস্ট্যান্ট থাকে তাইলে দেখো এই বলটা যত বেশি হবে ঘর্ষণ বলটা তত বেশি হবে। আবার বলি, দেখো এই দিকের মানে এই গাড়িটা যত ত্বরণে সামনে আগাবে তত বেশি এই দেওয়ালটা বস্তুর উপরে এফ দিবে না? তাহলে যত বেশি এফ দিবে তত এই যে খাঁজের মধ্যে ঢুকে যাবে এবং তত বেশি ঘর্ষণ বল কাজ করবে। সো আমাদেরকে ওই মিনিমাম ত্বরণটা বের করতে হবে। সো এটা এভাবে লিখলে ভালো, গাড়িটি সর্বনিম্ন কত ত্বরণে, গাড়িটি সর্বনিম্ন কত ত্বরণে গেলে এম ভরটি নিচে পড়বে না। তাহলে আমাদের ওই সর্বনিম্ন যেই ত্বরণটা, এই ত্বরণটা আমাদেরকে বের করতে হবে। সর্বনিম্ন যেই ত্বরণটা, এই ত্বরণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বুঝলাম, খেয়াল করে দেখো, এমন একটা কন্ডিশন আমার লাগবে যখন এই যে মিউএস এফ এইটা যেন এমজি এর সমান হয়। যদি উপরের বল নিচের বল সমান হয় তাহলে কিন্তু এটা স্থির থাকবে, নিচে পড়বে না। আবার এই এফ সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু এটা এম ভরের একটা ব্লক, গাড়িটা যখন এ ত্বরণে যাবে তখন এই বস্তুটাও কি এ ত্বরণের সামনে আগাবে। তাহলে এফ সমান সমান আমরা লিখতে পারি না এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে দেখো এফ ইজ ইকুয়ালস টু এম এ সমান সমান এম ইন্টু জি। তাহলে ভাইয়া সুন্দর মতন এখান থেকে এম এম কাটাকাটি যদি হয়ে যায় তাহলে কত ত্বরণে যাওয়া লাগবে? জি ডিভাইডেড বাই মিউ এস। জি ডিভাইডেড বাই মিউ এস। তাহলে এত ত্বরণে যদি গাড়িটা যায়, এত ত্বরণে যদি গাড়িটা যায় তাহলে কিন্তু আমাদের এই এম ভরের ব্লকটা নিচের দিকে পড়বে না। বলতো তাইলে এইটা কি আমাদের ভরের উপর ডিপেন্ড করে? এইখানে তুমি যদি একটা 500 কেজি ভরের বস্তু রাখো বা যদি 2 কেজি ভরের একটা বস্তু রাখো, দুইটা ক্ষেত্রেই ত্বরণটা কিন্তু সেম হতে হবে। এটা কিন্তু এম এর উপরে ডিপেন্ড করছে না। এটা কিন্তু এম এর উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে? হ্যাঁ, নিলয় অনেক আগে অ্যান্সার দিছিল জি বাই মিউ এস হবে কিনা। গুড, ঠিক আছে, ডান। তাইলে দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে মূলত মিউ এস দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে মিউ গিভেন থাকবে, অসুবিধা নেই। সো আশা করি থিওরিটা বুঝতে পারছো, থিওরিটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে চলো পুরাটা আমরা আরেকবার একটু ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। সো দেখো এখানে আমাদেরকে বলছে এম ভরের বস্তুটাকে তুমি যদি পিছনের দেওয়ালে রাখো তাহলে এটা ঠাস করে নিচে পড়ে যাবে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই এমন একটা ত্বরণে যেতে যাতে করে এটা সাথে সাথে সামনের দিকে আগায়। সো এই কারণে আমরা কি করলাম, আমাদের মূলত এই ঘর্ষণ বল যেটা আছে, এই তলের সাথে বস্তুর যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটাকেই কিন্তু ওকে ধরে রাখতে হবে, তা না হলে তো উপরের দিকে কোনো বল নাই, এটা তো অনেকটা বাতাসে ভেসে থাকার মতন অবস্থা হচ্ছে। সো এমজিটাকে যদি ধরে রাখতে চাও তাহলে অবশ্যই এই তলের সাথে যে ঘর্ষণ বল সেটাকে ব্যালেন্স করতে হবে, সেটাকেই ধরে রাখতে হবে। তাহলে যদি এমজি সমান সমান এফএস হয় বা এই স্মল এফএস হয় তাহলে কিন্তু একমাত্র সম্ভাবনা আছে যে এটা এটাকে ধরে রাখবে। খেয়াল রেখো এই এফএসটা কিন্তু এফএস ম্যাক্স। হ্যাঁ, এফএস ম্যাক্স, ওই নির্দিষ্ট এফ এর জন্য এটা হলো এফএস ম্যাক্স। সো তাহলে আমাদের এমজি এর যে মানটা, সেই মানটা এমন হতে হবে যাতে করে সেটা এটার সমান হয়, তাহলে তো সেটা স্থির থাকবে। তাহলে এটা সমান সমান হলে দেখো এফ ইজ ইকুয়ালস টু এম এ লিখে দিলাম, এখান থেকে এ ইজ ইকুয়ালস টু জি বাই মিউ এস চলে আসলো। ঠিক আছে, সিম্পল ম্যাথ, কিন্তু সিম্পল। জাস্ট এটা বোঝাটা কেন একটু টাফ, কারণ হচ্ছে আমরা তো এতক্ষণ আনুভূমিক তলে রাখছিলাম, এবার ওয়াই তলে রাখছি, সো এই জন্য একটু মজার আর কি প্রবলেমটা। ভাইয়া ওয়াল বস্তুকে এফ দিবে, সো বস্তু ওয়ালকে রিয়াকশন ফোর্স দিবে ডেফিনেটলি, কিন্তু ওইটা আমাদের তো ধর্তব্য না। যদি দেওয়ালটা এম ভরের বস্তুকে একটা এফ দেয় তাহলে অবশ্যই এই বস্তুটাও
দেওয়ালের উপর একটা এফ বল প্রয়োগ করছে, সেটার জন্য দেওয়াল ব্যথা পাবে, সেটার জন্য দেওয়ালের ইফেক্ট সেটার উপর থাকবে, ওইটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এই এম ভরের বস্তুর উপরে কি কি কাহিনী হয়েছে, কারণ মূল শর্তে তো বলছে যে এটা যাতে নিচে না পড়ে। সো এটা নিয়ে আমাদের যত খেলাধুলা। আসলে কিন্তু টাফ না, এটা কি খুব বেশি টাফ বলো তো? খুব বেশি টাফ এটা? যাক, সহজ, ভেরি গুড। ঠিক আছে, এইবার আসো আর একটা খুব দারুণ একটা প্রবলেম দেখাই। এই প্রবলেমটা একটু অ্যাডভান্সড, সো তোমাদের যাদের হচ্ছে একটু মনে হচ্ছে যে ভাইয়া বেশি কঠিন লাগতেছে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এইটা হলো একটু অ্যাডভান্সড একটা টপিক। দেখো, একটু দেখে রাখো, যেহেতু একাডেমিকে তোমরা দেখে রাখলে তো আর সমস্যা নাই। তো ভাইয়া মনে করো এখানে আমাদের একটা তলের উপরে কোনো একটা বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে, এবং ভাইয়া কি হলো শোনো, এই বস্তুটার উপরে আমরা এবার আরেকটা বস্তুকে রাখলাম, এই বস্তুটার উপরে আমরা এবার আরেকটা বস্তুকে রাখলাম, বুঝছো? এরা কিন্তু অ্যাটাচড না, আঠা দিয়ে যুক্ত না, একটা বস্তুর উপরে আরেকটা বস্তুকে আমি রাখছি। আমাদেরকে বলে দিছে এই তলের সাথে বস্তুর যে ঘর্ষণ সহগ, সেটার মান হলো গিয়ে 0। এটার মধ্যে কোনো আপাতত ঘর্ষণ বল নাই, একদম সিম্পলিয়েস্ট ফর্মটা চিন্তা করতেছি। কিন্তু এই দুইটা বস্তু একটার সাথে আরেকটার যে ঘর্ষণ সহগ, দাঁড়া এটাকে এই পাশে লিখি, এটা হচ্ছে ঘর্ষণ সহগ হলো 0, আর এই দুইটা তলের মধ্যে ঘর্ষণ সহগ হচ্ছে 0.2। ঠিক আছে, এখন আমাদেরকে কি করা হয়েছে দেখো, বলা হয়েছে এই ভরের বস্তু, এই বস্তুর ভর হলো 4 কেজি, আর এই বস্তুর ভর হলো গিয়ে 2 কেজি। আমরা এই বস্তুটার উপরে, এই নিচের বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করব, সো এখন বলছে যে এফ এর মান সর্বোচ্চ কত হলে, একটু লিখে ফেলো আমার সাথে সাথে লিখে ফেলো, এফ এর মান সর্বোচ্চ কত হলে দুটি বস্তুই একত্রে সামনে আগাবে, দুটি বস্তুই একত্রে সামনে আগাবে। দেখেন কাহিনীটা কি, প্রশ্নটা কি শুনেন, অনেক মজার একটা প্রশ্ন। সো দেখো, আমাদের মনে করো এই তলের উপরে এই একটা বস্তু যুক্ত আছে, হ্যাঁ সুন্দর, এই তলের উপর এই বস্তুটা রাখা আছে, বুঝছো? সো এখন দেখো আমাদের বলছে নিচের এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছি, এমন ভাবে এই বলটা যদি অল্প হয়, বলো তো বলটা যদি অল্প হয় তাহলে কিন্তু দেখো দুইটা বস্তুই সুন্দর মতন চলতেছে, একটার উপর দিয়ে আরেকটা আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বলো তো এই বলটা যদি আমি বৃদ্ধি করতে থাকি, বাড়াতে বাড়াতে অনেক বেশি বাড়াই, তখন বলো তো আমাদের উপরের বস্তুটা কি আর স্থির থাকবে? দেখো তো, যদি একটু বেশি জোরে টান দিই তাহলে কিন্তু দেখো এটা যে মাঝে চলে আসছে, তাহলে দুইটা বস্তু কিন্তু এখন আর একসাথে আগাতে পারলো না। খেয়াল করো, এই বস্তুটা এখন স্থির, এই যে অল্প বল দিলাম এটা চলতেছে সুন্দর, কিন্তু যদি নিচেরটাকে যদি অনেক বেশি বল দেওয়া হয়, আমি কিন্তু উপরেরটা কোনো বাহ্যিক বল প্রয়োগ করতেছি না, উপরেরটার উপরে নিচেরটারকে এমন একটা বল দিচ্ছি দেখো যে উপরেরটা কিন্তু পিছনের দিকে সরে আসছে। সো আমাদেরকে এমন একটা সর্বোচ্চ বল প্রয়োগ করা লাগবে যে সর্বোচ্চ বল প্রয়োগ করলে দুইটা বস্তু একই সাথে সামনে আগাতে থাকবে। এটাই বের করতে বলছে যে সর্বোচ্চ কত বল দিলে দুইটা বস্তু একই সাথে সামনে আগাতে থাকবে। তুমি যদি তার চেয়েও বেশি বল দাও তখন কিন্তু এইটা আর সেই ত্বরণ যেতে পারবে না, এটা পিছনের দিকে সরে আসবে। বলো তো প্রশ্নটা কি বুঝেছো কিনা, আগে এটা একটু বলো, প্রশ্নটা কি বুঝেছো কিনা আগে এটা একটু বলো। গুড, ভেরি গুড। তাইলে ভাইয়া প্রশ্ন যদি বুঝে থাকো, এইখানে এখন আমাদের কিছু মজার অ্যানালাইসিস আছে। অঙ্কটা আবারও বলছি, ভয় পেও না, ভয় নিয়ে দেখো না যে পরীক্ষা আসলে কি করবো, এটা অ্যাডভান্স জিনিস, একটু শিখে রাখো। দেখো, উপরে 2 কেজি ভর, নিচে 4 কেজি ভর। এখন বলো তো আমাদের যখন 4 কেজি ভরটা সামনের দিকে আগাবে, তখন একটু চিন্তা করে বলবা
2 কেজি ভরের বস্তুর উপরে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ডানে না বামে? প্রশ্ন বুঝো কি বলছি। 4 কেজি ভরের বস্তুর উপরে যখন 2 কেজি ভরের বস্তুটা তুমি রাখলা, তখন এই 2 কেজি ভরের বস্তুর উপরে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ডান দিকে নাকি বাম দিকে? বলো তো দেখি, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এই তো এখানেই একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, যে কেউ বলতেছো ডানে, কেউ বলছো বামে। আবার বলি প্রশ্নটা, যখন এই 4 কেজি ভরের বস্তুটা সামনে আগাবে, তখন এই 2 কেজি ভরের বস্তুটার উপরে কোন দিকে ঘর্ষণ বল কাজ করবে? আমরা তো দেখলাম এদের মাঝখানে একটা 0.2 ঘর্ষণ সহগ আছে, তাহলে অবশ্যই তো একটা ঘর্ষণ বল কাজ করবে, কারণ নিচেরটা তো সামনে আগায় যেতে চাচ্ছে। তাহলে উপরেরটা 2 কেজি ভরের বস্তুর উপরে কোন দিকে ঘর্ষণ বল কাজ করবে? তোমরা সামনে পিছনে বইলো না, খালি বলো এই 2 কেজি ভরের বস্তুর উপরে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে নাকি বাম দিকে? আমি একদম 50% অ্যান্সার পাচ্ছি, ডানে 50% আছে, বামে 50% বলতেছে। সো প্রবলেমটা অনেক মজার, দেখো একটু খেয়াল করো। এইখানে ভাইয়া লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের উপরের বস্তুটা আর এটা হচ্ছে নিচের বস্তুটা। দেখো নিচের বস্তুটা যখন সামনের দিকে আগাচ্ছে, মনে করো উপরের বস্তুটা স্থির, উপরের বস্তুটা স্থির। আমরা কি জানি ঘর্ষণ বল সবসময় কি করে বলতো, আপেক্ষিক গতিকে বাধা দেয় না? ঘর্ষণ বল সবসময় আপেক্ষিক গতিকে বাধা দেয়, আপেক্ষিক গতিকে বাধা দেয়, তার মানে সে আপেক্ষিক বেগের দিক যেদিকে, সেই দিকে বস্তুকে চলতে দেয় না, তার বিপরীত দিকে বাধা দেয়। তাহলে এবার একটু খেয়াল করো, বলো তো নিচের বস্তুটা এই বস্তুটার সাপেক্ষে ডান দিকে যেতে যাচ্ছে। কথা শোনো, নিচের বস্তুটা উপরের বস্তুর সাপেক্ষে ডান দিকে যেতে যাচ্ছে, তাহলে বলো তো নিচের বস্তুর উপরে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে। যেদিকে, দেখো খেয়াল করে আরেকবার বলি, উপরের বস্তুটা 2 কেজি, নিচেরটা 4 কেজি। তুমি যদি নিচেরটাকে সামহাও স্থির ধরে নাও, তাহলে বলো তো এই 2 কেজিতে যে বসে আছে সে কি দেখবে, 4 কেজি ভরের বস্তুটা কোন দিকে গতিশীল, ডান দিকে গতিশীল। তাহলে ওকে এই আপেক্ষিক গতিটা বাধা দেওয়ার জন্য তার উপরে বল কোন দিকে কাজ করতে হবে, এই দিকে কাজ করতে হবে, এই দিকে ঘর্ষণ বল কাজ করতে হবে। এইবার ওর জন্য চিন্তা করি, 4 কেজি ভরের বস্তুটাকে তুমি স্থির মানে এর সাপেক্ষে চিন্তা করবা। বলতো এই 4 কেজি ভরের বস্তু যখন সামনে আগাতে চায়, তখন এই 4 কেজির সাপেক্ষে 2 কেজি পিছনে সরে যেতে চাচ্ছে না? যখন তুমি জাস্ট 4 কেজি সামনে আগাচ্ছে, 4 কেজি যখন সামনে আগাচ্ছে, তখন এই 4 কেজির সাপেক্ষে উপরের 2 কেজি কিন্তু পিছনের দিকে সরে আসতে চাচ্ছে। তাইলে এই আপেক্ষিক গতি, ঘর্ষণ কি করে, আপেক্ষিক গতিটাকে বাধা দেয়। তার মানে ঘর্ষণ বলটা 2 কেজি ভরের বস্তুর উপর কাজ করবে ডান দিক বরাবর, ডান দিক বরাবর। বুঝতে পারছো? দেখো ক্লিয়ার কিনা, যে একদম সিম্পল, কোনো ঝামেলা নাই ভাই। ঘর্ষণ কি করে, আপেক্ষিক গতিকে বাধা দেয়। তাইলে নিচেরটার সাপেক্ষে উপরেরটার আপেক্ষিক গতি কোন দিকে? নিচেরটা যদি সামনে আগাতে চায়, তাহলে উপরেরটা কি পিছনের দিকে ওর সাপেক্ষে সরে যাচ্ছে না? তাইলে ঘর্ষণ বল কি করবে, ওই আপেক্ষিক গতিটাকে বাধা দিবে। ক্লিয়ার? ভেরি গুড। আবার দেখো তো উপরের বস্তুটা যখন ডান দিকে আগাবে, তুমি উপরের বস্তুটাকে যদি স্থির চিন্তা করো, কারণ আমি উপরে যার সাপেক্ষে চিন্তা করবা, উপরের বস্তুটাকে যদি স্থির চিন্তা করো, ওর সাপেক্ষে নিচের বস্তুটা কি ডান দিকে গতিশীল? তার মানে উপরের বস্তুর সাপেক্ষে নিচের বস্তুটা ডান দিকে গতিশীল। তাহলে ঘর্ষণ কি চাইবে, এই আপেক্ষিক গতিটাকে বাধা দিতে চাইবে। তাহলে নিচের বস্তুটার উপর বল কাজ করবে এইদিকে, উপরের বস্তুর উপর বল কাজ করবে এইদিকে। এটা তো এইভাবে বুঝলা আপেক্ষিক গতি দিয়ে। তো এবার হাতের উপর হাত রেখেও চিন্তা করতে পারো। খেয়াল করো যখন আমাদের এই নিচের হাতটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তখন একটু নিজেরাই ফিল করতে পারবা যে উপরের বস্তুটার উপরে দেখো, উপরের এটার উপর দেখবা এই দিক বরাবর একটা স্লাইডিং ফোর্স কাজ করছে, একটা স্পর্শকীয় বল এই বস্তুটার উপরে কাজ করতেছে। যখন নিচের হাতটাকে তুমি ঠেলবা, এটাকে স্থির রেখে যখন নিচের হাতটাকে ঠেলবা, তখন দেখো নিচের হাতটা কিন্তু চাচ্ছে উপরের হাতটাকে ওর সাথে করে আগায় নিয়ে যেতে। তাহলে ওর উপরে ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে। বুঝতে পারছো? বলো। না, দুইটা আপেক্ষিক, দুইটা ফ্রিকশন সেম হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া তো এখানেও কাজ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া তো এইখানেও কাজ করবে। বুঝতে পারছো? গুড, ভেরি গুড।
সো তাহলে আমরা জাস্ট এটা চিন্তা করবা, যদি কোনো ঘর্ষণ বল কারোর মধ্যে নাই, মনে করো কোনো মিউ নাই, কোনো ঘর্ষণ বল নাই, হ্যাঁ কোনো ঘর্ষণ বল নাই, তাহলে বলো তো যদি কোনো ঘর্ষণ বল না থাকে, এই 4 কেজি যখন সামনের দিকে আগাবে তখন ওর সাপেক্ষে উপরের বস্তুটা পিছনের দিকে যাবে। তাহলে ঘর্ষণ বল কি করে? ওই আপেক্ষিক গতিটাকে বাধা দেয়। তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর 2 কেজি ভরের বস্তুর উপর। আবার দেখো 2 কেজি ভরের বস্তুটা তার সাপেক্ষে এই নিচের বস্তুটা ডান দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল কি করবে? এই আপেক্ষিক গতিটাকে বাধা দিবে, তাহলে ওর উপরে পিছনের দিকে বল কাজ করছে। ক্লিয়ার? সিম্পল। ঠিক আছে? হ্যাঁ, অ্যাডমিশনের জন্য দেখে রাখতে পারো। দেখো ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদেরকে বলছে এই এফ এর মানটা কত হলে দুইটাই একসাথে সামনের দিকে আগাবে। তাহলে আমরা ম্যাথ করা এখন সহজ, ম্যাথ করা কোনো ঝামেলা না, জাস্ট এটা বুঝলেই হলো যে উপরের বস্তুটার উপরে ডান দিকে ঘর্ষণ বলটা কাজ করছে, এটা বুঝলেই ডান। ওকে, এখন আমরা আগে দেখতে চাই, যেহেতু এখানে ঘর্ষণের একটা লিমিটেশন আছে, যে ম্যাক্সিমাম দেখো মিউ এর মান যেহেতু 0.2, তাহলে বলো তো আমাদের এই বস্তুটার উপরে সর্বোচ্চ ঘর্ষণ বল কত কাজ করতে পারে? সর্বোচ্চ ঘর্ষণ বল কত কাজ করতে পারে? মিউ এস ইন্টু আর পরিমাণই কাজ করতে পারে না সর্বোচ্চ ঘর্ষণ বল? দেখো এফ এস ম্যাক্স এটা সমান সমান মিউ এস ইন্টু আর। সো আমাদের আর এর মান হচ্ছে এম জি। তো ভাই আমাদের সর্বোচ্চ যে ঘর্ষণ বল এটা কত সেটা আগে আমরা বের করছি। সো মিউ এস ইন্টু 2 ইন্টু 9.8, এখান থেকে আমরা কিন্তু একটা ম্যাক্সিমাম বল কত সেটা বের করতে পারবো। মিউ এস এর মান কত ছিল? 0.2, 0.2 ইন্টু 2 ইন্টু 9.8, 3.92 নিউটন। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি কেন এখানে এফএস ম্যাক্স ধরলেন? বস্তুটা তো গতিশীল, এই যে আপনি তো একটু আগে দেখালেন, এই যে বস্তুটা তো গতিশীল, তাহলে গতিশীল হইলে এখানে এফ কে হবে না? এই তলে কি এফ কে হবে না? এই যে যেহেতু বস্তুটা গতিশীল তাহলে কি এখানে এফ কে হবে না? কিন্তু না, নিচেরটার সাপেক্ষে উপরেরটা কি গতিশীল? যখন তারা একই সাথে মুভ করছে, তখন কি নিচেরটার সাপেক্ষে উপরেরটা কি গতিশীল? না, তাদের আপেক্ষিক গতি শূন্য। সো যদি শূন্য থাকে তাইলে কি আর গতীয় ঘর্ষণ বল কাজ করবে না, তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এই স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত? এটাই কিন্তু আমরা দেখলাম মিউ এস ইন্টু আর। তাহলে এইটা হলো আমাদের সেই এফ এস ম্যাক্স। তাহলে দেখো এখান থেকে একটা দারুণ তথ্য আমরা পাই। তথ্যটা হচ্ছে যে 2 কেজি ভরের বস্তুটার উপরে যদি দুইটা বস্তু একসাথে সামনে আগাতে চায়, তাহলে এই 2 কেজি ভরের বস্তুটার উপরে সর্বোচ্চ বল কাজ করতে পারে এত। বলতো এর থেকে বেশি বল কি তুমি এর উপরে আর প্রয়োগ করতে পারবা? তুমি এখানে এফ এর মান যতই দাও না কেন, এফ বলটা তো সরাসরি প্রযুক্ত হচ্ছে কার উপরে? 4 কেজির উপরে। তুমি কিন্তু এই 2 কেজি ভরের বস্তুর উপরে এর থেকে বেশি পরিমাণ বল আর অ্যাপ্লাই করতে পারবা না, কোনোভাবেই সম্ভব না। তাইলে তুমি খেয়াল করো, আমি একটু দেখতে চাই এই 2 কেজি ভরের বস্তুটার সর্বোচ্চ ত্বরণ কত হতে পারে, সর্বোচ্চ ওর কত ত্বরণ হতে পারে এটা দেখতে চাই। তাহলে দেখি তো আমাদের ওই ছোট বস্তুটার সর্বোচ্চ ত্বরণ কত হতে পারে? সর্বোচ্চ ত্বরণ হতে পারে এফ এস ম্যাক্স ডিভাইডেড বাই এম, বা একবারে 2 লিখে দিই এখানে, এফ এস ম্যাক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসে কত? 3.92 ডিভাইডেড বাই 2 সমান সমান কত? 1.96 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমাদের উপরের বস্তুটা সর্বোচ্চ এত ত্বরণে চলতে পারে। উপরের বস্তুটা বলতেছে ভাই আপনি যত ত্বরণেই যান না কেন 1.96 ত্বরণের বেশি আপনি যায়েন না। যদি 1.96 ত্বরণের বেশি ত্বরণে যান, আমি কিন্তু এর থেকে বেশি ত্বরণ জেনারেট করতে পারবো না। তাইলে এই নিচের বস্তুটাও কিন্তু যদি ওকে একসাথে নিয়ে আগাতে চায়, তাহলে কিন্তু পুরা সিস্টেমটার ত্বরণ বলো সর্বোচ্চ কত হইতে পারে? সিস্টেমটার ত্বরণ সর্বোচ্চ কত হইতে পারে? 1.96। এর থেকে যদি নিচেরটাকে তুমি একটু বেশি ত্বরণে আগাও, ও কিন্তু আর কোপ আপ করতে পারবে না। তখন ও যদি একবার চলা শুরু করে তখন আবার স্থিতি ঘর্ষণ বলও কাজ করবে না, তখন গতীয় ঘর্ষণ বল কাজ করা শুরু করবে, সেটা আবার আরেক ভেজাল।
ঠিক আছে? সো তাহলে দেখো আমরা এখান থেকে যেটা বের করলাম যে বস্তুটার সর্বোচ্চ ত্বরণ কত, যে 2 কেজি ভরের বস্তুর সর্বোচ্চ ত্বরণ হচ্ছে এটা, 2 কেজি ভরের বস্তুর সর্বোচ্চ ত্বরণ হচ্ছে এটা। এটা হলো 2 কেজি ভরের বস্তুর সর্বোচ্চ ত্বরণ। তাহলে আমাদের কি বের করতে বলছে? এফ এর মান সর্বোচ্চ কত হলে দুইটা বস্তু একত্রে সামনে আগাবে। তাহলে আমাদের এই যে এফ বলটা বস্তুটার উপরে কাজ করছে, আমরা এবার আসো 4 কেজি ভরের বস্তুটার উপরে একটু অ্যানালাইসিস করি। 4 কেজি ভরের বস্তুটার উপর একটু অ্যানালাইসিস করি। 4 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের হিসাব, 4 কেজি ভরের উপর প্রযুক্ত বলের হিসাব। 4 কেজি ভরের উপর প্রযুক্ত বলের হিসাব। দেখেন এইবার, আগেই লিখো না, হ্যাঁ আগেই লিখো না। দেখো ভাইয়া 4 কেজি ভরের বস্তুর উপর তো এফ বল কাজ করছে। সো আমাদের লিখে দিলাম এফ সমান সমান 4 কেজি ইন্টু 1.96। তাহলে এই যে এই পরিমাণ বল যদি এফ বল এই 4 কেজির উপর প্রয়োগ করা হয়, তাহলে আমাদের বস্তুটা এই ত্বরণে চলতে থাকবে। এই যে 4 ইন্টু 1.96, এই যে এই পরিমাণ এফ বল প্রয়োগ করলেই বস্তুটা এই ত্বরণে চলতে থাকবে। এটা কি ঠিক আছে বলো তো? এই হিসাবটা কি ঠিক আছে? 4 কেজি ভরের বস্তুর উপরে যে আমরা বলের হিসাবটা করলাম, এইটা কি ঠিক আছে? কেন ঠিক নাই বলো তো? কেন ঠিক নাই? কেন ঠিক নাই বলো তো? ভেরি গুড, 2 কেজি একটা স্মল এফ দিবে। সাব্বাস, লাভ ইউ অল। দেখো তো এই যে 2 কেজি ভরের বস্তুটার কি করবে? 4 কেজি ভরের বস্তুর উপর মনে আছে পিছনের দিকে একটা বল দিচ্ছিল? ও সরি, এখানে লিখলাম কেন? এইটার উপর দেখি, এই যে এইটাকে দেখি, দেখো। সো দেখো এখানে কি হচ্ছিল, এইখানে একটা এফ কাজ করছিল এবং এই উল্টা দিকে কিন্তু একটা এফএস ম্যাক্স কাজ করছিল, একটা এফএস ম্যাক্স কাজ করছিল। এদিকে একটা এফ, আর এই 4 কেজি ভরের বস্তুর উপরে একটা এফ উল্টা দিকে কাজ করছে। এটা কে দিচ্ছে? এটা যে 2 কেজি ভর দিচ্ছে। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কেমনে কাজ করছে। এইটা ছিল ক্রিয়া বল, এটা হলো প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া সমান একে অপরের বিপরীত দিকে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। সো 2 কেজির উপর একবার কাজ করছে, 4 কেজির উপর আরেকটা বল কাজ করছে। তাহলে এফ যেদিকে কাজ করছে, এফ এস ম্যাক্স যেটা, সেটা উল্টা দিকে কাজ করছে। সমান সমান হইতে হবে তখন 4 ইন্টু 1.96। বুঝেছ? তাহলে এখান থেকে আমরা এফ সমান সমান কি পাবো? 4 ইন্টু 1.96 প্লাস এফ এস ম্যাক্স। ভালো কথা, এটা কত ছিল? 1.96। এফ এস ম্যাক্সের মান জানি কত ছিল? 3.92। তাহলে দেখো কত হয়, দেখো কত হয়, প্লাস 4 ইন্টু 1.96, এটা হয় 11.76। ভেরি গুড। তাহলে এত নিউটন পর্যন্ত যদি সর্বোচ্চ তুমি বল দাও, তাহলে বস্তুটা দুইটা একই সাথে সামনের দিকে আগাবে। যদি দুইটাকে মানে ওই নিচের বস্তুটার উপরে তুমি যদি 11.76 নিউটন বল দাও, তাহলে দেখা যাবে দুইটা বস্তু একই সাথে সামনের দিকে আগাবে। এর থেকে যদি কম দাও তাহলে কি হবে বলো? এর থেকে যদি কম দাও তাহলে কি হবে বলো? বস্তু দুইটার সারফেসে যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি হইতো বলো তো? তাহলে কি আমরা যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে কি 2 কেজি ভরের বস্তুর উপরে কোনো ঘর্ষণ বল কাজ করতো? করতো না। 2 কেজি ভরের বস্তুর উপরে নেট বল হতো 0। তাহলে বস্তু স্থির থাকলে সেটা স্থিরই থাকতো। অর্থাৎ 4 কেজি বস্তুটা স্লিপ করে চলে যেত, 2 কেজি ভরের বস্তুটা টুপ করে নিচে পড়ে যেত। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাই আপনি এটা এত ভেজাল করে কেন বের করলেন? আমাদের তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা বস্তুর টোটাল ভর হচ্ছে 4 আর 2 6 কেজি। তো আমরা যদি এখান থেকে এফ বের করতে চাই, তাহলে এই যে এফ সমান সমান 4 আর 2 6 কেজি, ত্বরণ হচ্ছে 1.96। এইবার একটু হিসাব করে দেখেন তো কত হয়। 6 ইন্টু 1.96 কত হয়? 11.76। এই তো ভাই, ম্যাথ তো হয়েই গেল, ঝামেলা কি আর? কারণ দেখেন আপনার এই যে যদি পুরা সিস্টেমটাকে আপনি বস্তাবন্দি করে ফেলেন, পুরা সিস্টেমটাকে যদি আপনি একটা বস্তাবন্দি করে ফেলেন এবং আপনি যদি চান এটাকে 1.96 ত্বরণের সামনে আগাতে, তাহলে তো এই এফ যে বলটা আছে
সেটা মূলত পুরো এই বস্তার উপর কাজ করে 1.96 মিটার স্কোয়ার ত্বরণ দিবে। তাহলে কত বল প্রয়োগ করা লাগবে? 4 আর 2 6 হলো ভর, ইন্টু 1.96 11.96, এটা তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো শর্টকাট। কিন্তু এটা এই 1.96 তুমি পাবা কোত্থেকে? 1.96 যে ম্যাক্সিমাম ত্বরণ, এটা তুমি পাবা কোত্থেকে? এটার জন্য এই স্টেপটা কিন্তু করে আসতেই হবে। তারপরে তুমি যদি সিঙ্গেল বডির জন্য হিসাব বের করো তাহলে এটা, আর যদি মনে করো যুগ্ম বডির জন্য বের করো, না ঠিক আছে আমি তো জেনেই গেছি দুইটা বস্তু একই সাথে সামনের দিকে আগাবে, তাহলে আর কোনো প্যারা নাই, তাহলে আমরা 6 ইন্টু 1.96 করেই কাজ করে ফেলবো। বুঝছো? কিন্তু বলো তো, যদি এরকম হয়, এটার আসলে অনেকগুলো ভার্সন আছে, এতগুলো ভার্সন তোমাদের লাগবেও না, আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে যাব, আরেকটা প্রবলেম হোমওয়ার্ক দিয়ে যাবে, না পারলে কান্নাকাটি করবা না, একটু চিন্তা করবা তোমরা। মানে যে কোনো একটা প্রবলেম যখন দেখবা, যদি সেটা বইয়ের অঙ্ক না হয়, বইয়ের বাইরে হয়, তাহলে মনে রাখবা ওই প্রবলেমগুলা তোমার চিন্তা শক্তিকে বাড়াবে। কিন্তু না পারতেছি ভাইয়া, তাইলে ভয় পেয়ে যাচ্ছি, এরকমটা কখনোই যেন নিজের মধ্যে এরকম ইনসিকিউর ফিল না হয়। ঠিক আছে, যে কোনো কঠিন প্রবলেম যদি দেখো, যদি সামনে পাও, চেষ্টা করবা, চিন্তা ভাবনা করবা, যেইটুক চিন্তা ভাবনার জন্য শ্রম দিচ্ছ ওইটাই তোমার ব্রেইনের মাসেল বিল্ড করতেছে, এটাই দরকার। বুঝতে পারছো? ওকে, তাহলে আসো আমরা এই প্রবলেমটার সাথে ছোট্ট দুইটা কেস একটু অ্যাড করি, এটা জাস্ট চিন্তার জন্য রাখতেছি, সেটা হচ্ছে যদি এরকম হয়, সাপোজ এইবার আমি নিচেরটা আর 0 বললাম না, নিচেরটা এবার আমি দিয়ে দিলাম ধরো 0.1, হ্যাঁ, নিচেরটা আমি দিয়ে দিলাম ধরো 0.1। তো এই ক্ষেত্রে এফ এর মান সর্বোচ্চ কত হলে দুইটা বস্তুই একত্রে সামনে আগাবে, এইটা বের করতে হবে। ঠিক আছে, আর এটার আরেকটা ভেরিয়েশন, এটা 2 নাম্বার। আবারও বলতেছি, এগুলা না পারলে কোনো চিন্তা ভাবনা করার দরকার, মানে কষ্ট পাওয়া দরকার নেই, জাস্ট চিন্তা করবে, এটা প্র্যাকটিসের জন্য। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যদি এবার এই এফ বলটা, আচ্ছা আগেরটা এরকম রাখছি না, এটা না, তো যদি এবার আমাদের এই এফ বলটা নিচে প্রযুক্ত না হয়, যদি এবার উপরে প্রযুক্ত হয়, যদি এটা উপরে প্রযুক্ত হয়, হ্যাঁ, তাহলে আপাতত এটা নাই মনে করো, নাই, এটা হচ্ছে 0। ওই নিচে ঘর্ষণ দিলে আবার আরেকটা এস লাগবে, দরকার নাই। যে উপরের দিকে এফ কত হলে বস্তুটা একত্রে চলবে, এফ এর মান কত হলে দুইটা বস্তু একত্রে সামনের দিকে আগাবে। ঠিক আছে, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সারটা বলে যাই, এটার অ্যান্সারটা হচ্ছে 5.88 নিউটন। এগুলা না পারলে কোনো সমস্যা নাই, জাস্ট দেখে রাখো। ঠিক আছে, ওকে। আর ওই এই প্রবলেম যেটা আছে সেটা এভাবে থাকুক। ওকে, ঠিক আছে, এটার সমীকরণটা লিখে দিতে পারি, সমীকরণটা লিখে দেওয়া যায়। আমার এখানে পুরা ক্যালকুলেশন হিসাব করা নাই, যাই হোক এটা থাকুক, এটা অ্যান্সার ছাড়াই থাকুক, এটা অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ভাইয়া কিভাবে পড়া উচিত ক্লাস? এইচডব্লিউ সেলুসারের বই অনুশীলন? না, শোনো, আমি যেটা সবসময় বলি যে আমাদের যে প্র্যাকটিস শিটটা আছে, প্র্যাকটিস শিট যদি তুমি ইজি মিডিয়ামগুলো কাভার করো, সেই সাথে আমাদের যেই এইচএসসি প্রেপ পেপারস বইটা আছে, ওইটার যদি সিকিউগুলো শেষ করে ফেলো, তাহলে তোমার পড়াশোনা শেষ, মানে মোটামুটি এইচএসসির জন্য বলো, অ্যাডমিশনের জন্য বলো, আসলে কাভার্ড। এখন তুমি যদি জাস্ট বোর্ড স্ট্যান্ডার্ড আগে শেষ করতে চাও, ভাই আমি আগে বোর্ড, এবং এটা সবার আগে এনশিওর করা উচিত যে আমি বোর্ডে যে টাইপের প্রবলেমগুলো আছে সেগুলো আমি ভালো মতন পারি। সেই ক্ষেত্রে আমি বলবো সেলু স্যার হোক, তপন স্যার হোক, যে কোনো স্যারের বইয়ের উদাহরণে যে সমস্ত ম্যাথগুলো আছে না ভাইয়া, জাস্ট উদাহরণের ম্যাথগুলা প্লাস উদাহরণের সিকিউগুলা ভালো করে করবা। উদাহরণের ম্যাথ আর উদাহরণের সিকিউ এগুলা ভালো করে করবা। ঠিক আছে, এটা হলো একদম বেসিক প্রিপারেশন। এরপরে তুমি যদি চাও যে আমি একটু অ্যাডমিশনের পার্টটা ঘেটে আসি, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্র্যাকটিস শিটের যে ইজিগুলো দেখবা যে বইয়ের মধ্যেই কাভার্ড, মিডিয়াম আর হার্ড ওগুলা নিয়ে চেষ্টা করতে পারো, কিন্তু হার্ড নিয়ে বেশি সময় নষ্ট করো না, তার থেকে বরং পরের চ্যাপ্টারে চলে যাও, আর্কাইভ ক্লাস দেখো, তাও ভালো। ঠিক আছে,
ওকে, ঠিক আছে। ওই ম্যাথে কি এমজি কাজ করতেছে না? কোথাকার এমজির কথা বলতেছো? সব জায়গাতেই তো এমজি কাজ করতেছে। এই ম্যাথে এখানে সব জায়গাতেই তো এমজি আছে। এমজি তো সবগুলোতে আমরা কাউন্ট করি তারপরে নিছি। তুমি যে এটার এমজির কথা বলতেছো, এখানে তো আমরা এক্স অক্ষ বরাবর যে বস্তুর উপর বল কাজ করতেছে, দেখো খালি এক্স অক্ষ বরাবর বলগুলা নিয়ে কাজ করছি। কারণ বস্তু তো উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও নামছে না, তাহলে এক্স অক্ষ বরাবর সব বলে, ওয়াই অক্ষ বরাবর সকল বলে লব্ধি শূন্যই। তো এটা নিয়ে আমাদের আর কোনো আলাদা কাজে লাগতেছে না কোনো কিছু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটার আরও অনেকগুলো ভেরিয়েশন আছে, মানে যদি এই তলটাকে কাট করে দেই তারপরে আগাই, সো ঘর্ষণ রিলেটেড আসলে প্রচুর পড়াশোনা আছে। কিন্তু যে আইডিয়াগুলো পাইছো, এই সব কোর কনসেপ্ট এখান থেকেই আসছে সব কিছু। বুঝতে পারছো? ঠিক আছে, ডান। ঠিক আছে, একটা করে সিকিউ সলভ ক্লাস লাগতো, ভেক্টর অ্যান্ড যে চ্যাপ্টারগুলো, এই ভেক্টরের সিকিউ ক্লাস কিন্তু দেওয়া আছে, ওইটা দেখো। ওইটা হচ্ছে এই যে আমার ইউটিউবে দেখবা ঝালাইয়ের মধ্যেই মনে হয় আছে সিকিউটা। আর হচ্ছে যেগুলা অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে তাপগতিবিদ্যার, সামনে একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, দেখি ওইটা যদি হয়ে যায় তাহলে সবগুলাই পেয়ে যাবে ইনশাল্লাহ একবারে। থার্মোডাইনামিক্স মেক এক্সাম কবে জানাই দিবে তোমাদের অপূর্ব, ইয়া ভাইয়া, আবির ভাইয়া জানাই দিবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বইটা কোথা থেকে নিতে পারবা? বইটা আমাদের ওয়েব অ্যাপের মধ্যেই তো আছে, পিডিএফ আছে, ওখান থেকে নিয়ে নিবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরশুদিন দেখা হবে ইনশাল্লাহ আবার।